দর্শক সকলকে ওয়েলকাম জানাচ্ছি রূপকথার রাতে। কেমন আছেন সবাই? সপ্তাহ ঘুরে আরও একটি শুক্রবারের রাত, আর শুক্রবারের রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে এনটিভি পর্দায় রূপকথার রাত দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আপনাদের সাথে রয়েছি আমি জয়া সাহা, এবং আমার সাথে রয়েছে আমার খুব পছন্দের আরও একজন মানুষ। জয়া, তুমি সবসময় আমাকে নিয়ে এত সুন্দর করে বলো, আমি সবসময় খুব ব্লেসড এবং আমি ব্লেসড। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। প্রিয় দর্শক, সারা সপ্তাহ কর্মব্যস্ততার শেষে শুক্রবার রাতে আপনারা এই যে এনটিভি রূপকথার রাত দেখার জন্য বসে থাকেন সেটা আমরা জানি, এবং প্রতি সপ্তাহে নিয়ম করে আপনাদের সামনে চলে আসি প্রিয় সব মানুষদেরকে নিয়ে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, এবং আপনারা দেখছেন এনটিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট সিগনেচার শো রূপকথার রাত। আজকে আমাদের সাথে আরও দুজন খুব প্রিয় মানুষ আছে, তাদের সাথে তো ডেফিনেটলি পরিচয় করে দিব। তার আগে বলে নিতে চাই, আয়োজনটা যেমনটা একদম আপনাদের জন্য, আপনারাও কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কল করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারেন, কারণ আমাদের শো আপনাদের জন্য। আর অবশ্যই ফোন করার আগে নিজের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে রাখবেন। সো জয়া, আমরা যেমনটা বলছিলাম, আমাদের সাথে খুব পরিচিত মানুষ আছেন, প্রিয় মানুষ আছেন, অনেক গুণী মানুষ আছেন। তাহলে আমি একটু পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমাদের সাথে এই রূপকথার রাতটাকে একদম আলোকিত করতে দুজন খুব সুন্দর মানুষ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে এমন একজন মানুষ আছেন যিনি বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে মাল্টিপল সেক্টরে, মাল্টি ডাইমেনশনে অনেক বছর ধরে কাজ করে আসছেন, এবং তিনি নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। আমি বলতে চাই, শি ইজ বিউটি উইথ ব্রেন। আমাদের সাথে আজকে আছেন দি ওয়ান অ্যান্ড অনলি ফারিহা শামস সেওতি। আপু, আপনাকে স্বাগত রূপকথার রাতের এই আয়োজনে। জয়া, আমাদের সাথে কিন্তু রয়েছেন আরও একজন মানুষ যিনি রূপালী পর্দার ঝলকানিতেই নিজেকে খুঁজে পান, লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে নিজেকে খুঁজে পান। হ্যাঁ দর্শক, আমাদের সাথে রয়েছেন অসাধারণ একজন অভিনেত্রী মানসী প্রকৃতি আপু। আপু, আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি রূপকথা রাতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। জয়া, গল্পে যাওয়ার আগে আমি একটু একটা কথা তিনজনকেই বলে নিই। আমি আজকে এখানে খুব ইনসিকিউর ফিল করছি। তার দুইটা কারণ। প্রথমত, তিনজন খুব গ্ল্যামারাস ডিভা বসে আছে, সেই জায়গা থেকে আমি নিজেকে ইনসিকিউর ফিল করছি। আরেকটা কারণ, সেটা হচ্ছে এক ছাদের নিচে তিনটা মেয়ে যখন গসিপ করে আমি হালে পাবো কিনা আমি জানি না। সো আমাকেও আপনারা একটু পাত্তা দিয়ে নেন, এটা আমার রিকোয়েস্ট। তো যাই হোক, খুব জমজমাট একটা আড্ডা হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, এমনটাই আমাদের প্রত্যাশা। গল্পে চলে যাই, আজকে অনেক অনেক কথা জানবো। সো সেওতি আপু, আমি যখন আপনার ব্যাপারে রিসার্চ করেছি, আপনার ব্যাপারে যখন আমি পড়াশোনা করছিলাম, তখন আমি দেখলাম যে আপনি বেশ অনেকটা আগের সময় থেকে বাংলাদেশের মিডিয়ার সাথে কানেক্টেড আছেন। আপনি অনেক দুর্দান্ত সব প্রজেক্টে কাজ করেছেন। আপনাকে আমরা সিনেমায় দেখেছি, টিভিসিতে দেখেছি, নাটকে দেখেছি। আপনি আসলে কোন সেক্টরে কাজ করেননি, এই প্রশ্নটা আমার হচ্ছে প্রথম প্রশ্ন। আপনি কোথায় কাজ করেননি, এটা একটু আমাকে বলেন। না, আমার আসলে মঞ্চে কাজ করার খুব ইচ্ছে ছিল, বাট সামহাও ফ্যামিলি, সংসার সবকিছু মিলিয়ে আমি মঞ্চে সময় দিতে পারিনি। তো ওইটা আমার কাছে মনে হয় যে আমার একটা অপ্রাপ্তি, মঞ্চে আমার কাজ করা হয়নি। সো কখনো সুযোগ হলে আই উড লাভ টু। মঞ্চে অভিনয় না করেও যে আসলে কেউ এত ভালো একজন গুণী অভিনেত্রী হতে পারে, এটা বোধহয় আপনাকে দেখলেই তাহলে বোঝা যায়। এবং আমি একটু এটাও জানতে চাই যে হচ্ছে এই যে আপনি এত কিছু সামলান, আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আপনার একটা স্টাডি লাইফ ছিল, আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আপনি দেশে ছিলেন, দেশের বাইরে ছিলেন, এই এত কিছু ব্যালেন্স করেন কিভাবে? মানে দিন শেষে ইউ আর আ মম, ইউ আর আ অ্যাক্ট্রেস, ইউ আর আ ভেরি গুড ওয়াইফ, আই এম শিওর। এত কিছু ম্যানেজ করেন কিভাবে? আমাদের জন্য এবং আমাদের অডিয়েন্সদের জন্য তিনটা টিপস লাগবে। ফার্স্ট অফ অল, আমার বিয়ে বহু বছর, অলমোস্ট 22 ইয়ার্স। তো আর আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে। আমার বাচ্চাদের যখন আসলে আমার এই গ্যাপটা, মানে কাজের যেহেতু অনিয়মিত হওয়াটা, এটা একটা বড় কারণ আমার সংসারের সময় দেয়া, প্লাস তাদের সাথে থাকা, বড় করা, এই সব কিছুতে একটা বড় গ্যাপ, যার জন্য আমি রেগুলার কাজ করতে পারিনি। অনেকে আমাকে পায় না, এখন আমাকে বলে যে, তবে আমি এখন রেগুলার কাজ করছি, কারণ এখন একটা সেটেলমেন্ট, এখন একটা স্থিতি অবস্থা। সুতরাং আমি ভাবলাম যে ওয়াই নট আবার রেগুলার স্টার্ট করি। সো এই জন্য আসলে এখন আবার কাজ করা, ওটিটিতে কিছু কাজ করা, ফিল্ম রিলিজ হওয়া বা এই কাজগুলো তো চলছে আর কি। বাট টিপস আসলে বলবো কি জানি না, আমি নিজেও আসলে কোনো রুলস ফলো করে কিছু করিনি। জাস্ট যখন যেটা মনে হয়েছে যে এখন আমার কাজ করতে ইচ্ছে হচ্ছে, আমি কাজ করছি। তখন আমার সংসারের সময় দেওয়া প্রয়োজন ছিল, দিচ্ছি। ওদের পরীক্ষা, ওদের সেই এই সব কিছুর মধ্যে এঙ্গেজমেন্ট, ফ্যামিলির এঙ্গেজমেন্ট, কাজে, তো সব কিছু চেষ্টা করেছি যে ইনভলভ থাকা, যাওয়া থাকা।
সো আমি আসলে কোনো রুলসে নাই, বাট যেটা যখন সামনে চলে এসছে, যেই ডিউটি যখন সামনে এসছে সেটাই করেছি। আচ্ছা আমি বলি আর একটু সহজভাবে, এই উত্তরটা এরকম, আপু হচ্ছেন একজন বাঙালি নারী, এবং বাঙালি নারীরা কিন্তু চুল যেমন বাঁধতে জানে রাত্রেও জানে, মানে রাত্রে যেমন জানে চুলও বাঁধতে জানে। এবার চলে যাই আরও একজন বাঙালি নারীর কাছে, বাঙালি নারী যিনি বগুড়ার মেয়ে, সুন্দরী মেয়ে। আচ্ছা আপু বলেন তো, বগুড়ার মেয়েদের কি বলে? ঝাল বলে। ঝাল। ঝাল বলে। কিন্তু আপু কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, আপু খুব মিষ্টি। বৈত্যা নাকি একটা বলে না, বৈত্যা নাকি পৈত্তা ঝালকেই ঝাল বলে। হ্যাঁ হ্যাঁ একদম। তো বগুড়ার সেই ছোট্ট মেয়েটির আজকের এই মানসিক প্রকৃতি কিভাবে হয়ে উঠলো, পেছনের গল্পটা জানতে চাই। পিছনের গল্পটা হচ্ছে মানসিক প্রকৃতি তো আমি এখনো হতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমার শুরুটা ছিল হচ্ছে আমি গান থেকে। আমি যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, তখন গান করতাম স্টেজে। তো সেখান থেকে আমার একটা কম্পিটিশনে আসা, এটি নাট্যযুদ্ধতে, সেখানে এসছিলাম। তো অ্যাক্টিংয়ের তো কিছুই পারতাম না তখন, বন্ধুরা বলেছিল যে যা, এই আশা আর কি। তো সেখানে এসে ঢাকা অবধি এসে পরে হেরে গেছিলাম। সেখান থেকে আর কি পরে পুশ করলো যে তোকে পারতে হবে, যেতে হবে, অ্যাক্টিং করতে হবে। তো প্রথমত আমার শুরুটা হয়েছিল ফিল্ম থেকে। তো ফিল্ম আমি নিজে মনে করেছিলাম যে আমি ফিল্মই না, আমার দ্বারা ফিল্ম পসিবল না, কারণ লুক লাইক ফিল্মই হইতে হয়, এটা ব্যাপার থাকে, একটা ফিল্মি নায়িকা একটা ব্যাপার থাকে, সে ব্যাপারটা আমার ভিতরে ছিল না। সেখান থেকে আবার নাটকে আসা, এই আস্তে আস্তে অ্যাক্টিং করতে করতে প্রকৃতি হয়ে ওঠার চেষ্টা করা, এই আর কি। আর নাটক করতে করতে প্রায় 300+ নাটকে আপনি কাজ করে ফেলেছেন। তো আমরা বলবো যে আপনি প্রকৃতি হতে পেরেছেন, আপনি আপনার প্রকৃতি হতে পেরেছেন। থ্যাংক ইউ। না আসলে মানুষ যখন সবসময় নিজের প্যাশন এবং প্যাশনের প্রতি ডেডিকেটেড থাকে, একটা সময় সে আসলে ওই চূড়ায় গিয়ে পৌঁছায়। এক্স্যাক্টলি, হয়তো সময় লাগে, রাইট, বাট সে পৌঁছাবে একদম। এরকম ইন্সপায়ারিং স্টোরিগুলো আমাদেরকেও ইন্সপায়ার করে সবসময়। আপনার লেটেস্ট যে মুভিটা, আমরা জানি যে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার জয়া আহসানের সাথে আপনার লাস্ট মুভি এবং গত বছরের শেষ মুক্তি পাওয়া ছবি নকশি কাঁথার জমিন, এই মুভিটা নিয়ে একটু শুনতে চাই। প্রথমত আমার এখানে একটা কথা হচ্ছে যে আপনি যেহেতু জয়া হাসানের মতো একটা স্টার কাস্টের সাথে এখানে কাজ করেছেন, আপনাকে সবাই ওই প্রশ্নটা করে যে জয়া হাসানের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল। আমি ওটাও শুনবো, কিন্তু তার আগে আমি শুনতে চাই আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল। কারণ আমি এখানে দেখেছি আপনি খুব টিপিক্যাল একটা বাঙালি নারী চরিত্র অভিনয় করেছেন, ৭১-এর সময়টা তুলে ধরেছেন, এবং আপনি যেরকম ভার্সেটাইল অ্যাক্টর, আপনি ওই চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। তো এর পেছনে স্ট্রাগলগুলো বা ছোট ছোট গল্পগুলো, যখন ফোন পেলেন এই সিনেমার জন্য, কি মনে করে হ্যাঁ বললেন, এই স্টোরিগুলো শুনতে চাই। আসলে আকরাম ভাইয়ের সাথে আমার পরিচালক, ছবি পরিচালক আকরাম ভাইয়ের সাথে আমার বহু বছরের পরিচয়। কারণ আকরাম ভাইয়ের সাথে আমি আগে একটা ১ ঘন্টার কাজ করেছি অনেক আগে, শ্রাবন্তী ছিল, আমি ছিলাম। তারপরে আবার ২৬ পর্বের একটা ধারাবাহিকে কাজ করেছিলাম, ওইটাও এনটিভিতে, কুহক, ওইখানেও জয়াপা ছিলেন। তো তা আমি, যার জন্য সম্পর্কটা অনেক বছরের পুরনো এবং অনেক দিনের। তো এই ছবিটা যখন ভাই প্রিপেয়ার করছিলেন যে ছবিটা বানাবেন, তখন ভাবি ভাইকে আমার কথা বলেছিলেন এবং ভাই তখন আমাকে ফোন দিলেন, আমি তখন দেশের বাইরে ছিলাম। তো তখন ভাই বলল যে সত্যি এরকম এরকম একটা কাজ করছি, এই ব্যাপার, আমার ক্যারেক্টার তোমার সাথে অনেক যায় এবং আমি চাই যে তুমি এটা করো। তা আমি চোখ বন্ধ করে বলছি হ্যাঁ আকরাম ভাই ঠিক আছে। আমি তখন স্ক্রিপ্ট অত কিছু জানিও না, কিছু না, বাট আকরাম ভাই বলছে অবশ্যই করব, বিকজ আকরাম ভাই খুবই গুণী এবং ভালো একজন ভদ্র মানুষ, অসম্ভব ভালো একজন, আমার খুব পছন্দের একজন মানুষ আসলে। তো ওনাকে না করার কোনো অবকাশ, সুযোগ আমার নাই। তো পরে যখন আসলাম ঢাকায়, এসে আকরাম ভাইয়ের সাথে দেখা করলাম, আমরা কথা বললাম কাজ নিয়ে, সব কিছু নিয়ে। তো এটা খুব একটা বেশি যে কথা বসা আলোচনা এগুলো কিছুই ছিল না, ব্যাস আমার কি কি করা লাগবে এই প্রিপারেশন। আমাকে বললো যে তুমি একটু রোগা হও, আর হচ্ছে হ্যাঁ, তো এই আমি একটু রোগা হওয়ার চেষ্টা করলাম, খুবই এটাই সবচেয়ে কষ্টের কাজ, রোগা হওয়া। তো তারপরে আমাদের শ্যুট হলো সৈয়দপুরে আর কি, শ্যুট শুরু করলাম। তো আসলে ওরকম কিছু, তবে কোভিডের খুব পিক টাইমে আমাদের শুটিং হয়েছিল বাকি পুরোটা সময়, মানে 2020-এ 2020-এর আমরা নভেম্বরে শ্যুট করি, তো একদম পিক টাইমে আর কি। আমার তখন কোভিডের মাত্র 14 দিন থেকে আমরা শ্যুট শুরু করি। আকরাম ভাইয়েরও হয়ে গিয়েছিল 1 মাস আগে, জয়াপারও 1 মাস আগে কোভিড হয়েছিল। তো
তো আমার যখন হলো শুটিং ডেট জানি আর আমার ওইদিকে কোভিড, আমি তো চিন্তা করলাম যে আবার শুটিং পিছাবে না কি হবে। পরে আকরাম ভাই বললো না 14 দিন পার হয়ে গেলে তুমি করো, অসুবিধা নাই। বাট আমার শারীরিক অবস্থা একটু সমস্যা, সবচেয়ে টেনশনে ছিল যে আমার বাবা মার কোভিড এবং তারা তখন পিজি হসপিটালে অ্যাডমিটেড ছিল 22 দিন। তো এটা আমার জন্য একটা কষ্টের ছিল। এছাড়া কাজে আসলে কোনো কষ্টই হয় নাই, আরামেই কাজ করেছি, কোনো খারাপ লাগা বা কোনো কিছু ছিল না। শুধু এই বাবা মা হসপিটালে ছিল, এই টেনশনটাই আমার জন্য একটা বড় একটা ভাবনা ছিল, এছাড়া আর ওরকম কিছু ছিল সেটা না। খুব স্বাভাবিক, ওরকম একটা প্রেশার নিয়ে কাজ করা। কারণ মাঝখানে এসে আবার হসপিটালে ওদের কাছে যাওয়া আবার আসা। বাট আমার বাবা মাও যথেষ্ট কোঅপারেট করেছেন আমাকে, কারণ তারা জানে, বলছে তুমি চিন্তা করো না, আমরা আছি। যদিও তাদের অবস্থা খারাপ ছিল কিন্তু আমাকে সেভাবে জানায়নি মাঝখানে। তো সেই বিষয়গুলো আসলে একটা ভয়াবহ সময় ছিল, এখন বুঝি। তো সিনেমাটা রিলিজ হওয়ার পর বাবা মা কি দেখেছে স্ক্রিনিং? হ্যাঁ, আমার বাবা মা দুজনই ভীষণ খুশি। এবং আমার বাবা বলছিল যে মনে হচ্ছিল যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, একদম প্রত্যক্ষভাবে উনি একজন মুক্তিযোদ্ধা। তো আমার বাবা বলছে যে মনে হচ্ছে আমি সেই সময়ের মধ্যেই আছি, এবং নৌকা দিয়ে যাচ্ছিল দিব্য সমুদ্র, বলছে আমি এখানেই, আমি এরকমই করে গিয়েছি। আমার মা খুব খুশি, আমার মা আমাকে একটা চুমু দিল কপালে দেখে, বাবা ভীষণ খুশি। হ্যাঁ, এটা আমার জন্য একটা বড়, তাদেরকে নিয়ে আমি সিনেমাটা দেখিয়েছি এবং তারা খুবই খুশি এবং ছবিটা দেখে। সো এটাই আমার বড়। আর খুবই গুণী কিছু মানুষ এত সুন্দর প্রশংসা করেছে আসলে কাজটা নিয়ে। মামুনুর রশিদ স্যার, উনি বলেছেন, আমি চিন্তা করিনি উনি আমার নাম জানবেন বা নাম বলবেন। তো উনি পেপার ছবি নিয়ে তার রিভিউ, যেটা সব পত্রিকায় গেছে, ফেসবুক স্ট্যাটাসে উনি বলেছেন যে সেতুর অনবদ্য অভিনয় ভুলবার নয়, মৃত ছেলের সামনে সেতুর অনবদ্য অভিনয় ভুলবার নয়। তো এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া। আনু মাহমুদ স্যার ভীষণ সুন্দর করে আমার নাম নিয়ে বলেছেন। সো গুণী অনেক মানুষ, অনেক অভিনেতা অভিনেত্রী, তারা খুব সুন্দর কিছু কমেন্টস করেছেন ফেসবুকে, স্ট্যাটাসে, রিভিউতে। তো যেটা আমার জন্য একটা বড় একটা পাওয়া আসলে আমার কাছে মনে হয়। চমৎকার। আচ্ছা, এবার মানসী আপুর কাছে যাই। আপুরও শুরুটা হয়েছিল একদম চলচ্চিত্রের মধ্য দিয়ে, তো এর অনুপ্রেরণাটা কোথা থেকে এসেছিল এবং প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতাটা যদি জানতে চাই, কেমন ছিল সেই অভিজ্ঞতা? প্রথম চলচ্চিত্র অভিজ্ঞতা বলেন যে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, হ্যাঁ, আমার কাছে চলচ্চিত্র যা নাটকতাই হয়েছিল বড় পর্দা থেকে। হ্যাঁ, তো যেহেতু আমি ক্যামেরা বুঝি না, আমি দেখার জন্য পর্দা বুঝি যে এটা সিনেমা, এটা নাটক। বাট আমার কাছে ক্যামেরার সামনে সবই সমান মনে হয়েছে, যে আমি ক্যামেরার সামনে যাচ্ছি, এটাই বড় কথা। হ্যাঁ, আর প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে ওই যে বললাম অ্যাক্টিং পারি না, দ্যাটস অনেক ভয় টয় ছিল। কিন্তু আমার যে কোয়ার্টিস্টগুলো ছিলেন তারা খুব ফ্রেন্ডলি ছিল, আমাকে মানে বুঝিয়ে সুজিয়ে, না এভাবে না সেভাবে। তো আমি কখনো মানে এরকম আছে না যে ধমক খাওয়ার মতো কখনো কাজ করিনি, ধমকও খাইনি। আপনি এত মিষ্টি, কেউ আপনাকে ধমক দিতেও পারবে না। হ্যাঁ, এটা ঠিক। না, আমি বলতাম যে দেখো, আমি না পারলে আমাকে বুঝিয়ে বললো, আমি করে দেবো, কিন্তু আমাকে ধমক দিলে কখনোই হবে না ওটা। আরে সো আপুর মিডিয়াতে ডেবিউটা হচ্ছে অভিনয়ের মধ্য দিয়ে। আপুর মিডিয়ার ডেবিউটা কিসের মধ্য দিয়ে? আমার আসলে খবর পড়া দিয়ে, আই মিন প্রেজেন্টার। হ্যাঁ, নিউজ প্রেজেন্টার। আমরা মনে একটু রিলেট করতে পারছি। হ্যাঁ, আই ওয়াজ আ নিউজ প্রেজেন্টার বিটিভিতে। তখন আমি মাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, মাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আর কি। এটা কত সালের ঘটনা হবে? এটা 2001-2। অনেক আগে। হ্যাঁ, অফ কোর্স, অনেক আগে। বললাম না তোমাকে ওখানে মেকআপ রুমে, কি বলেছিলাম আবার বলবো? আবার বলবো? তো হ্যাঁ, 2001-2 এর দিকে। তো তখন আমি মাত্র জাস্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে ঢুকেছি মাত্র। তো তখন ওখানে অডিশন নিচ্ছিল যে নিউজ প্রেজেন্টার বিটিভিতে। তো আমি দিলাম, 6000-এর মধ্য থেকে ওরা 15 জন সিলেক্ট করলো, তারপরে নিমকোতে ট্রেনিংয়ে পাঠালো। তো আমি কিছুদিন নিউজ পড়ি, নিউজ পড়তে পড়তে এর মধ্যে আবার হচ্ছে যে আমি নাটকে কাজ শুরু করার আগে আবার আমি এনটিভিতে ছিলাম। এনটিভিতে আমি কাজ শুরু করি আসলে প্রথমে, বলা যায় এনটিভিতে আসলে শুরু করা আমার। সংস্কৃতি এই সপ্তাহ একটা প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামে উপস্থাপনা করতাম আমি এনটিভিতে। তারপরে ভাবি আর কি কিছু, তারপরে মাছরাঙাতে কিছুদিন করি, চ্যানেল আই ছিল কিছুদিন। হ্যাঁ, এরকম নানা যে আছে কিছু উপস্থাপনার কাজ করেছি অন অ্যান্ড অফ।
তো তারপরে 69 সিরিয়ালটা দিয়ে আর কি আসলে কাজটা শুরু হয়। ওখানে হঠাৎ করে শুরু করলাম কাজ, তারপরে দেখি যে অভিনয়টা আমার ভালো লাগছে, ওইটাই আমার ভালো লাগে। তো এরপরে কি আর উপস্থাপনায় ফিরতে ইচ্ছা হয়নি? উপস্থাপনা ভালো লাগেনি? উপস্থাপক তো তাই প্রশ্নটা জিজ্ঞেস করলাম। না, তো তুমি করেই বলছি, তোমাদের মতো এত সুন্দর করে বলতে পারলে আসলে হতাম, বাট আমি আমার অত মজা আসতো না। আমার মনে হয় মজা আসতো না কারণ এই জাহাঙ্গীরনগর যাওয়া আসা করে, আমার মনে আছে জাহাঙ্গীরনগর থেকে আমি আসতাম, এসে ওয়াশরুমে আমি শাড়ি পরে বসতাম, মাথার মধ্যে টেনশন যে কষ্ট, বাসে করে আসা। তো আমার মনে হয় সবকিছু নিয়ে আমি এতই বিরক্ত, আমার আর কোনো কিছু ভালো লাগতো না, মনে হতো যে না আর হবে না, এরকম আর কি একটা ফিল হতো। বাট হ্যাঁ, তোমরা অনেক সুন্দর করো, এখনের যারা করে আমার কাছে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ভীষণ সুন্দর করে বলে, ভীষণ সুন্দর করে কাজ করে, সো এটা খুবই ইন্সপায়ারিং এবং আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এত সুন্দর করে পারতাম না, বলতামও না। তো তবে অভিনয়টা আমার বেশি ভালো লাগে আর কি, খবর পড়া বা উপস্থাপনা বা যেটাই হয় সেটার চেয়েতে আমার অভিনয়টাই আমার তাহলে কাছে মনে হয় অভিনয় আপনার ভালো লাগে। অভিনয় আমরা আপনার মতন অভিনেত্রীকে নিয়মিত পাই না কেন? এটা আমার দর্শকদের পক্ষ থেকে আমি এই অভিযোগটা আপনাকে দিচ্ছি, কারণ এটা সবাই বলে যে আপনাকে আমরা নিয়মিত পাচ্ছি না। প্রথমত হচ্ছে যে আসলে আমি সব কাজ করতে পারিনি, মানে আমার কাছে মনে হতো যেটা আছে এটা করা যাবে, এটা করি, বা সবকিছু মিলে সেটা কাজের পরিবেশ যে বানাচ্ছে তার সাথে আমার ইকুয়েশন, তার সাথে আমার কি কানেকশন, অথবা কাজটা কেমন হবে, এটা একটা বিষয়। যে সিলেকশনের একটা বিষয় ছিল যে আমি সব মনে হতো না, যেটা মনে হতো করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার সংসার সময় দেওয়াটা হয়েছে বেশি, ফ্যামিলিতে সময়টা দিতে হয়েছে, যার জন্য আমি এখানে রেগুলার হতে পারিনি। অবভিয়াসলি একটা হলে আরেকটা স্যাক্রিফাইস করা লাগে, সো যেহেতু ওইটাকে প্রায়োরিটাইজ করা হয়েছে, সুতরাং আমি এই জন্য এই জায়গাটাতে এত সময় দিতে পারিনি। আসলে দোষ এটা কোনোটাই না, আমাকে পায় না বা আমি দিতে পারিনি সেটাও সত্য, বাট আমার সিচুয়েশনটি ছিল এমন যে আমার ফ্যামিলিতে সময়টা বেশি দিতে হয়েছে। আচ্ছা, আপুর কথা থেকে আসি, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কোন দিকটাকে গুরুত্ব দিয়ে থাকেন? যেমন আমি যদি মানসী আপুর কথা বলি, আপুর নাটকগুলো দেখেছি মিলিয়ন ভিউজ, মানে যেই নাটকে আপু করছে একদম জনপ্রিয় হয়ে যাচ্ছে। এবং নাটকগুলোর নাম যদি দেখি, ব্যাককল মেয়ে, ব্যাককল বউ, তারপর হচ্ছে আরো খুব মজার নামে। তো আপুর কাছে প্রশ্ন, যে নাটকগুলোকে আপুকে ঘিরে বানানো হয়, যে একটা ব্যাককল মেয়ে করলাম, এই সুপার হিট হয়ে গেছে, তারপর ব্যাককল বউ বানাই ফেলো, মানে এই ঘটনাটা কিভাবে আসলো, ক্রমধারাটা কিভাবে আসলো নাটক? না, ব্যাককল সিরিজটাই তো শুরু হয়েছে গত বছরের লাস্টের দিক থেকে। তো এমন না যে আমি গত বছর লাস্টের দিক থেকে নাটক শুরু করেছি, এর আগেও নাটক করেছি, তখন ইমোশনাল ড্রামাগুলোই বেশি করা হতো। তো আমার দ্বারা কমেডি, মানে আমি জানি যে কমেডি পসিবল না আমার দ্বারা, আমি পারি না। না হ্যাঁ, পারি না, ডিফিকাল্ট তো পারি না। পরে আমার ডিরেক্টর বলছিল যে তোমার পারতে হবে না, আমি জাস্ট বলে দেবো, তুমি জাস্ট কপি পেস্ট করবা। তো ঠিক আছে। তো প্রথম শুরু হলো আমার মামি ব্যাককল থেকে। তো সেখানে আমি অবশ্য কমেডি করিনি, সেখানে হচ্ছে মাপুতে ব্যাককল থেকে, সেখানে আমি হচ্ছে কমেডি করিনি, আমি একটা টিচার ছিলাম। তারপরে সেকেন্ড শুরু হলো, করলাম হচ্ছে মামি ব্যাককল। তারপরে ওখান থেকেই যখন হিট হলো বিষয়টা, তখন চ্যানেল থেকেই বলছিল যে ব্যাককল এটা সিরিজ করা যাক। এই আর কি, আর কিছু না। আর স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে কোন দিকটা আপনি ইম্পর্টেন্স দিয়ে থাকেন, বা গল্প বাছাইয়ের ক্ষেত্রে? আমি দেখি যে এটা সমাজের জন্য কি মেসেজটা আছে, আর আমার জায়গাটা কোথায় গল্পে। আমি যদি গল্পের মানে লুক লাইক নায়িকা না, আমি যদি গল্পের নায়িকা হয়ে থাকি ঠিকঠাক, তাহলে করি, আদারওয়াইজ করি না। আর যদি বলেন ব্যাককল সিরিজের গল্প, এটা থাকে আমার ডিরেক্টরের মাথায়, সে নিজেও জানে না যে আমি কালকে শুটিং এ কি করতে যাচ্ছি। যদি বলি যে ভাইয়া কালকে নাম কি, হ্যাঁ ব্যাককল বউ, কিন্তু গল্পটা কি আমি নিজেও জানি না। সে সেটে গিয়ে ইনস্ট্যান্ট যেটা বের করবে সেটাই আমরা শুট করি, আদারওয়াইজ আমরা আগে থেকে জানি না। অভিনয় নিয়ে যেহেতু কথা হচ্ছে, মানে আমি দুজনের কাছে আমার এটা একটা জানার বিষয়। আমার খুব সৌভাগ্য, এরকম দুজন সুন্দর অভিনেত্রীর সাথে আমার দেখা হয়েছে রূপকথার রাতে। মানে নায়িকা এবং অভিনেত্রী দুটা তো দুই টার্ম, দুই জিনিস। নায়িকা অভিনেত্রী, আপনারা যদি একটু বলে দেন, কারণ দর্শকরা অনেক সময় নায়িকাদেরকে অভিনেত্রী বলে, অভিনেত্রীদের নায়িকা বলে। নায়িকা এবং অভিনেত্রী, এদের মধ্যে আসলে ডাইমেনশনাল ডিফারেন্সটা কি? সেউতি আপুর থেকে আগে শুনি। আসলে আমি এখন যেটা হচ্ছে যে নায়িকা কনসেপ্টটা আসলে এখন বেশিটা চলে না।
আমরা যখন ছোট তখন মৌসুমী শাবনূর যখন কাজ করতেন বা আমরা যেটা দেখি তখন একটা নায়িকা ব্যাপার ছিল যে নায়িকা হলে এরকম এরকম হবে, স্টোরিগুলো এরকম হতো, হিরো হিরোইন একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যে কন্টেন্টগুলো তৈরি হচ্ছে এখন আসলে তো সেভাবে নায়ক নায়িকা বেস করে হয় না। প্রত্যেকটা ক্যারেক্টার দেখা যায় যে সামহাও কোনো না কোনোভাবে ইম্পর্টেন্ট, মানে সেই ক্যারেক্টারগুলো ছাড়া গল্প আগাবে না। এখনকার ওটিটি বলেন, সিনেমা বলেন, নাটকে বলেন, প্রত্যেকটা ক্যারেক্টারগুলো এইভাবেই তৈরি হচ্ছে বা স্টোরিগুলো এভাবে তৈরি হচ্ছে। তো আমার কাছে নায়ক নায়িকা আমি ঠিক বল, যেমন নকশিকাঁথার জমিন এখন যদি বলে যে এটা নায়ক নায়িকাকে, এখানে কোনো নায়ক নায়িকা বলা যাবে না। দুটো বোনের ক্যারেক্টার, দুটো বোনের ঘটনা। এবং আমাদের সাথে ইরেশ ভাই, রৌনক ছিল, দিব্য সৌম্য ছিল, প্রত্যেকটা ক্যারেক্টার আরও যেগুলো ছিল ছোট ছোট প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। তো আসলে আমি বলবো না নায়ক নায়িকা কনসেপ্টটা কীরকম, বাট নায়ক নায়িকা হতে হলেও তাকে অভিনেতা অভিনেত্রীও হতে হবে, কারণ অভিনয় নেত্রী না হলে তো নায়ক নায়িকাও হতে পারবে না। তো একজন নায়িকা নায়ক যেই হয় তাকে অভিনেত্রী অভিনেতা সবই হতে হবে। আবার একইভাবে অভিনেতা অভিনেত্রী যারা আছে তাদেরকে অভিনয় জানতে হবে এবং তারা একইভাবে নায়ক নায়িকাও হতে পারে। সো ইটস ভাইস ভার্সা, বোথ ওয়েতেই কাজ করে। চমৎকার এক্সপ্লেনেশন আপু। আপনি? আমার এখানে আছে যে হচ্ছে নায়ক নায়িকা যে হতে গেলে যে ক্রাইটেরিয়াটা দরকার ফার্স্ট টাইম, তো আমি ফিল করি যে এটা মানে নায়ক এবং নায়িকা ড্রিম জিনিসটা থাকতে হবে, যে আমি ওকে দেখে আছে না ড্রিম গার্ল, হ্যাঁ আমার ফ্যান্টাসি থাকে না বিষয়টা, ওইটা থাকতে হবে। আমাদের শাবনূর আপু ছিলেন, এদিকে মৌসুমী আপু ছিলেন, ওদিকে শ্রীদেবী, হেমা মালিনী, এটা হ্যাঁ ওকে এটা নায়িকা হেঁটে গেলে, ও আমাদের পরিমণি নায়িকা ভাবটা থাকতে হবে যে ঠিক আছে। তো এখনকার যে মেয়েরা আসছে তারা নায়িকা তো হতে চায় কিন্তু সাথে সাথে অভিনয়টা শিখতে চায় না বা করতে চায় না, ওই টিপটপ লুক লাইক নায়িকা থাকতে, মানে লুক লাইক নায়িকা। তো নায়িকার তো ডেফিনেশনের ভিতরে তোমার অভিনয়টাও থাকে, ওটা ওরা করতে চায় না আর কি। আর অভিনেত্রীটা হচ্ছে তুমি গল্পের, তোমাকে ঘিরে যে গল্পটা তৈরি হবে তুমি সেই গল্পের নায়িকা, ওটাকে গল্পের নায়িকা বললাম আমি। গল্পটাকে তুমি কিভাবে ধারণ করছো? রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমাকে নিয়েই গল্পটা তৈরি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, তো সেটা হচ্ছে আমি গল্পের নায়িকা। আর যদি বলে এমনি নায়ক নায়িকা, সেটা হচ্ছে আমাকে দেখে মানুষের ড্রিম থাকতে হবে যে মানে অমুক একটা গার্লফ্রেন্ড আমার থাকতো, ওরকম একটা যদি বউ আমার থাকতো, বা স্বপ্নে দেখে, বা যাই হোক আমি আর বলতে চাচ্ছি না। আচ্ছা আমি ওটা না। আমরা যেহেতু আমাদের অভিনয়ের অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বললাম, বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা বলার আছে, সেগুলো আমরা বলবো আস্তে ধীরে। আমি একটু প্রকৃতি আপুর কাছে আসতে চাই। আপনি যেহেতু অনেকগুলো নাটকে অভিনয় করেছেন, এই যে ব্যাককল বউ ব্যাককল মেয়ে, এই বাস্তব জীবনে এটার প্রভাব কি? আপনাকে কি সবাই ব্যাককল ভাবে বা এমন কোনো ব্যাপার আছে কিনা? এই অভিজ্ঞতা একটু শেয়ার করেন। বাস্তব জীবনের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর ভালো। আচ্ছা, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে সবাই ওই ব্যাককল বউ নামেই ডাকে, আর যদি আমি অন্য কোনো সেটে যাই শুটিং করতে, মানে ব্যাককল সেট ছাড়া অন্য কোনো শুটিং, সেখানেও আমাকে ওই চুপিয়া বলেই ডাকে। তো এটা আমার খুব আদরে লাগে, খুব ভালো লাগে। তো আমাকে নর্মালি কথা বলতে এর আগেও অনেকে দেখেছে বা এখনো দেখে হয়তো নাটক, কিন্তু সবার প্রশ্নটা হচ্ছে কি তুমি কি এভাবেই কথা বলো, তোমার হাঁটা কি তুমি কি এভাবেই হাঁটো, তোমার নাম কি চুপিয়া? আমার নাম ঠিক আছে, নাটকের লাস্টে না আমার নামটা দেয়, একটু দেখে নিও। তো মানে আগে থেকে নাটক করলেও ব্যাককল বউটা হচ্ছে আমার ক্যারিয়ারের জন্য একটা অনেক বড় একটা মোড় ছিল। এটা থেকে অনেক 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 ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত আমাকে যে আদর করে ডাকে বা ভালোবাসে, এটা আমি খুব এনজয় করি। আর আপু চুপিয়ার মতো করে দুটো ডায়লগ যদি আমাদের একটু শোনান। হ্যাঁ, এটা আমাদের দর্শকরা খুব রিলেট করতে পারবে। একটু কইতা কোন আমনে কথা হয় না, আর কি কইতাম, এখন চুপিয়া নাই তো, এখন মানসিক প্রকৃতি। লাভলি লাভলি লাভলি। তো এইটা না আসলে খুব
মানে দারুণ একটা ব্যাপার, কারণ এটা কিন্তু একটা শিল্পীর সার্থকতা যে ওনাকে ওই নামে ডাকে, ওইভাবে চেনে, এবং একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এটা অনেক বড় একটা পাওয়া। কারণ নট অনলি দ্যাট, আমার এই চুপিয়া নামের জন্য আমার মানসিক প্রকৃতির নামটা ঢাকা পড়ে গেছে। ও সবাই চুপিয়ে নামে। হ্যাঁ, কেউ বলেই না। আচ্ছা আমার ইনফ্যাক্ট আমার বাসাতেও, আচ্ছা আমার ফ্যামিলি মাঝে মধ্যে বলে, এই ব্যাক করলে দেখেছো। আমি খুব কনফিউজড হয়ে যাই যে আমি কি আসলে মানে এখানে কি সিগনেচার হয়ে যাচ্ছে যে আমি অন্যান্য নাটক তো করছি, তো এটা কি আমার ব্যাককল নামটা বা চুপিয়া নামটা কি একদম পেরেক লাগানোর মতো লেগে গেছে আমার সাথে। আপু গ্রিন রুমে বলছিল হ্যাঁ যে ডিরেক্টর মনে আমাকে ব্যাককলি ভাবে, তাই আমি ব্যাককলি দিচ্ছি। হ্যাঁ ভাবে, মানে আমার কথাবার্তা বলি যে তুমি তো এমনই, তোমাকে আর অ্যাক্টিং করতে হবে কি। আর ও আমার যে প্রবলেমটা হয়েছিল যে আমার ডিরেক্টর চুপিয়ার যে অ্যাক্টিংটা আমাকে করতে বলেছিল সেটা তো ওই যে কিশোরগঞ্জ ময়মনসিংহের ভাষা, তো আমি তো এটা পারি না, আমার দ্বারা পসিবল না। তো আমার যে ন্যাক, পার্সোনাল যে ন্যাকটা, তো ওকে আর অ্যাক্টিং আমি কি দেখাবো, ও তো এমনই, দাও ওটাই দাও। তো আমি আমারটাই দিয়েছিলাম, তো আল্লাহর অশেষ আশীর্বাদে দর্শক ওটাই নিয়ে নিয়েছে। দারুণ, চমৎকার। চরিত্র নিয়ে যখন কথা হচ্ছে, শিয়তি আপুর কাছে একটু আসি। নকশিকাঁথার জমিনা আপনার চরিত্রটার নাম ছিল সালেহা, তো দুই বোন মিলে একটা নকশিকাঁথার মধ্যে, আমি গল্পটার মধ্যে খুব ইন্টারেস্ট খুঁজে সালেহা পেয়েছি। এবং রুহেলা না, হ্যাঁ, রাহেলা, রাহেলা, দু বোন, হ্যাঁ। সালেহা এবং রাহেলা। তো সালেহা চরিত্রের মতো তো আপনার লাইফে আরো অনেক চরিত্র করা হয়েছে। আমরা এর আগে আপনাকে ওয়েলথ ফিল্মে বেশ ইনভেস্টিগেটিভ ক্যারেক্টার হিসেবে পেয়েছি, এবং বেশ বেশ কতগুলো ডাইমেনশন ছিল। তো আপনার লাইফে কি এরকম ক্যারেক্টার বেস কেউ খুব ভক্ত হয়ে গেছে, ওই ক্যারেক্টার এটা কেমন হয়েছে? সালেহা চরিত্রটার মতো আমি আসলে করিনি, কারণ মুক্তিযুদ্ধের ছবি আমার সেভাবে করা হয়নি। মুক্তিযুদ্ধের নাটক করেছিলাম, একটা প্রিয় পারভিন একটা কাজ ছিল মোশাররফ ভাইয়ের সাথে, সো এটা ওই মুক্তিযুদ্ধ পটভূমি ওই সময়টাতে করা, মানে ওই সময়ের প্রেক্ষিতে করা, কিন্তু সালেহার মতো চরিত্র আমার করা হয়নি আসলে এরকম। আর বাকি যেগুলো যেমন বিভাবরীতে এটা একটা হরর ফিকশন, সো এখানে খুব, হ্যাঁ আমরা খুব ভয় পেয়েছি ওখানে আপনাকে দেখে। হ্যাঁ একটু হরর ভঙ্গিতে আমার সব ডেলিভারিগুলো ছিল এরকম, খুবই সাসপেন্স। আবার আর বিকি জায়দে যেটা করলাম একটি খোলা জানালা, ওখানে একটা মদারু সারাক্ষণ মাতাল থাকে, মেয়ে মহিলা কেয়ারটেকার, সে মাতাল হয়ে হয়ে সব কিছু, এবং সেটাও একটা সাসপেন্স একটা কাজ। তো আসলে আমার একরকম আসলে কোনোটা হয়নি, বাট প্রথম দিকে আমি যখন সিরিয়ালগুলো করতাম, আর লাল নীল বেগুনি, 69, তারপরে আরও অনেক চলবে, আরও যে সিরিজগুলো এবং নাটকগুলো, সেই সময় তো আর ইউটিউবে এত আপলোড হতো না আমাদের নাটকগুলো, তো যার জন্য ম্যাক্সিমাম সেই সময়ের কোনো খুব কম সংখ্যক নাটকে আসলে ইউটিউবে আপলোড হতো বা ফেসবুকে আসতো বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, তখন এগুলো ছিল না আসলে। তো যার জন্য অনেক নাটকই আসলে হারিয়ে গেছে বা নাই। তো অল্প কিছু যেগুলো এখন পাওয়া যায় আর কি, কিছু আছে। তো না, আমার কাজগুলো আসলে ডিফারেন্ট, বাট সেই সময় যখন তখন ও যেরকম বলছিল, ওকে সুইট ইনোসেন্ট ব্যাককল বলে সবাই এরকম কিছু, বাট আমার ওই সময় সব এরকম, কিন্তু আমার ইচ্ছা হতো যে নানা রকমের কাজগুলো করতে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন বরং অনেক বেশি ডাইমেনশনাল কাজ হচ্ছে, মানে সেই সময়ের চাইতে, মানে এখনকার অনেক বেশি এই ক্যারেক্টার নিয়ে মানুষ খেলে, অনেক অনেক ধরনের কাজ হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে এত ভার্সেটাইল কাজ ছিল না, আমার কাছে ছিল। কিন্তু যখন কেউ একটা সুইট টাইপের ক্যারেক্টার করছে, ওকে ওই সুইট টাইপের, সে কখনো চিন্তা করে ওকে একটা নেগেটিভ ধাঁচের কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করি, সাসপেন্সও থ্রিলার কিছু এক্সপেরিমেন্ট করি, ওই জিনিসগুলো ছিল না, একটা জনার হয়ে যেত যে ও নায়িকা, ওকে ওরকমভাবে, ও কলেজ গার্ল, ও ইউনিভার্সিটি গার্ল, প্রেম করবে, বাদাম খাবে, এটাই ও এরকমই হবে। তো কিন্তু এখন আর সেটা হয় না, এখন যে প্রেম করে, যে বাদাম খায়, যে ভালো, সে নেগেটিভও হয়, আবার যে নেগেটিভ সে আবার পজিটিভ কাজও করছে, ভালো কাজও করছে, সো মিক্স হয়ে গেছে সব কিছু আসলে। সো উইচ ইজ আ গুড পার্ট। আমার কাছে মনে হয় যে চ্যানেলস এবং ওটিটি প্ল্যাটফর্ম এগুলো বাড়াতে কাজগুলো অনেক বেশি ভার্সেটাইল বা ডাইমেনশনাল কাজ হচ্ছে এখন। আচ্ছা, চরিত্রের বৈচিত্র্য নিয়ে যখন কথা হচ্ছে, আপুর কাছে আগে জানি যে এমন কোনো ইচ্ছে আছে বা এমন কোনো চরিত্র আছে যে আমি এই চরিত্রটা করতে চাই, একটু ভিন্ন ধাঁচের, আমার, আপনি যেটা বলেন যে জনরাতে কাজ করছেন, এমন একটা চরিত্র হলে খুব খুশি হতাম?
শাবনূর আপুর চরিত্রটা। ও দিবা। হ্যাঁ, শাবনূর আপুর চরিত্রটা কারণ হচ্ছে শাবনূর আপু হচ্ছে আমার আইডল, তাকে আমি খুব পছন্দ করি, খুব 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 পছন্দ করি। তো আমি এই ব্যাককল সিরিজ করার আগে এত ইমোশনাল ড্রামা করেছি। তো আমার একটা বড় ভাই আছে শাহিন কবির টুটুল, সে আমার নাম রেখেছিল যে নাটকের শাবানা। মানে আমি আপনি কি সেলাই মেশিন চালাতেন না না, কারণ হচ্ছে আমি এত শাড়ি পরেছি, এত শাড়ি মনে শাবানা আপু পরেনি, আর আমি এত কেঁদেছি, এটা আসলে বাংলা সিনেমাতেও হয়নি। রিসেন্ট আমার নিয়তির প্রতিশোধ একটা নাটক গেছিল হচ্ছে ব্যাককলের আগে আর কি। তো সেখানে আমার একটা ডায়লগ ছিল যে কুত্তার সাথে রুটি ভাগ করে খেলেও কুত্তা প্রেমে পড়া যায়। আর এটা একটা পুরো 3-4 মিনিটের একটা ডায়লগ। তো দর্শক এমনভাবে নিয়েছিল, তো এটা আমি ড্রামাটা করে এসেছি, এখন কমেডি করছি। এখন হচ্ছে যে শাবনূর আপু যেমন করেছে ওই রকম। আর আমি সব রকমের চরিত্র করতে খুব পছন্দ করি, কারণ আমি মনে করি যে আমি অভিনেত্রী, সব কিছুই আমার করতে পারাটা হচ্ছে আমার যোগ্যতা, থাকতে হবে। যদি না পারি তো আমার এখানে থাকার দরকার নেই। তো ক্ষুধা থাকবেই, যেহেতু আমি অভিনেত্রী, আমি অভিনয় করি, সব চরিত্র করার ক্ষুধা থাকবে। কিন্তু কখনো আপনাদের ওই যে উপস্থাপিকা হওয়ার ইচ্ছা নেই। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আমি তারপরে হচ্ছে ওই যে পুলিশ ক্যারেক্টার করার ইচ্ছা নেই, কারণ ওই ক্যারেক্টারটা আমি কখনো ধারণ করতে মনে হয় পারবো না, কারণ আমি খুব সফট। আমি আপনাকে আজকে একটা কমপ্লিমেন্ট দেই আপু, আই ডু বিলিভ অডিয়েন্সটাও এগ্রি করবে, জয়া তুমি এগ্রি করবে। আপনি শাবনূর আপুর কথা বললেন না, ওই শাবনূর আপুর যে একটা সুইটনেস ওটা আপনার মধ্যে আছে। আমি বলতে চাচ্ছিলাম একটা, এই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। শাবনূর আপুকে আমরা সবসময় দেখি মানে আগের ইন্টারভিউগুলো তো এখন ইন্টারভিউগুলোতে খুব লাজুক একটু কম কথা বলে, একটু মানে এটা ওই ব্যাপারটা দুষ্টুমি। হ্যাঁ, ওই ব্যাপারটা আমি এই শীতের ভিতরে ঘেমে যাচ্ছি, আপনি বুঝতে পারছেন, আমি লজ্জার থেকে ভয়টা বেশি পাচ্ছি। ইটস ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে জি, একজন অভিনেতা বা অভিনেত্রীর সার্থকতা আসলে তার দর্শকরা যদি গ্রহণ করে সুন্দর করে, তার উপর ডিপেন্ড করছে। তো এমন কোনো পাগল ভক্তের কোনো কাণ্ড কারখানা কি শেয়ার করা যায়, যে কোনো পাগলামি, হয়তো কোনো গিফট পাঠিয়ে দিয়েছে বা কোনো পাগলামি করেছে? আমার অ্যাড্রেসই তো জানে না। বগুড়ার না, বগুড়া যখন ছিলাম তখন তো মানুষের প্রকৃতি ছিলাম না, আর যখন আমি হয়েছি তখন তো আমি ঢাকাতেই। তো ঢাকাতে আমি এখন কোথায় থাকি, গিফট কোথায় পাঠাতে হবে, এটা তো কেউ জানে না। বেসিক পাগলামি যেটা করে আজকে একটু বলে দেন, তাহলে সবাই পাঠিয়ে দিবে গিফট। নো, আমার গিফটের দরকার নেই, ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, আমি ওইতেই অনেক হ্যাপি। আর হচ্ছে আমি যখন মানুষ প্রকৃতি হলাম, হ্যাঁ পাগলামি দেখিয়েছি মেসেঞ্জারে। তারপরে হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা, যখন ব্যাককল বউ যখন রিলিজ হলো, তখন এমনভাবে ওটা কি বলবো ব্লাস্ট হলো, বিদেশ থেকে কিছু প্রবাসীরা আমাকে ফোন করছিল, যারা আমার ফেসবুকেও নেই। হ্যাঁ, যারা আমার ফেসবুকেও নেই, মানে ফ্রেন্ড লিস্টে নেই, হুটহাট আমার মেসেঞ্জারে কল আসতো। আমি কয়েকটা ইগনোর করতাম, তো হুটহাট ধরতাম যে কি আসলে ঘটনাটা কি, কেন ফোন দিচ্ছে, কোনো কাজের তো হতে পারে ফোন ধরতাম। তো ওই কথাই বলতো যে আপু আপনার এই গল্পটা, এই চরিত্রটা অনেক ভালো লেগেছে। এই ফোনটা এসেছিল ব্যাককলের পরে। আর হচ্ছে যে নিয়তির প্রতিশোধ যেটা বললাম, ওই নাটকটা সুপার ডুপার, মানে কি পরিমাণ যে টিকটক হয়েছে ওটা দিয়ে, আর কি পরিমাণ রিলস হয়েছে, কি পরিমাণ যে ইউটিউব শর্টস হয়েছে, তার ধারণার বাহিরে ওইটুকু ক্লিপ দিয়ে। তা ওটার পরে অনেক 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 ফোন কলস এসেছে। আসলে একজন অভিনেতা বা অভিনেত্রী সার্থকতাটা এখানে, যে এত এত মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন, আর সব দূর দূরান্ত থেকে। সবচেয়ে বড় কথা যে আমি বিশ্বাস করি এবং আমি দেখেছিও যে আমার কোনো হেটার্স নেই। সবচেয়ে বড় মানুষের হেটার্স থাকতে পারে না। না, আছে না যে ওটা ভালো লাগে না, মানে না এরকম না সেরকম না, এরকম কখনো আমি দেখিনি। আমি যেটাই করেছি সেটা আমার মনে হচ্ছে আমি পারিনি বা হচ্ছে না আমার দ্বারা, কিন্তু এটা খুব ভালোবাসার সহিত দর্শক আমাকে নিয়েছে, এটা আমার জন্য পরম সৌভাগ্যের। না, ডেফিনেটলি। অভিনয় জীবন নিয়ে তো অনেক কথা বললাম, আরও কথা হবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই।
সেওতি আপু, আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমাদেরকে একটু জানান, কারণ আমরা দেখেছি যে আপনি মাঝখানে বেশ লম্বা একটা বিরতিতে ছিলেন এবং আপনি সবসময় বলেন যে আপনার ব্যক্তিগত জীবনের একটা ব্যালেন্সিংয়ের জন্যই সেই বিরতিটা নেওয়া, এবং আপনি খুব ভালো একজন মা, ইফ আই এম নট রং। সো এই ব্যাপারটা একটু জানতে চাই, কিভাবে ব্যক্তিগত জীবন এবং কাজের লাইফ কিভাবে ব্যালেন্স করেন, ফ্যামিলির লোক কীরকম সাপোর্ট দেয়, এটা যদি একটু বলতেন আমাদেরকে। কারণ আপনি যে প্রফেশনটাতে বিলংস করেন, অভিনেতা অভিনেত্রী, মানে ফ্যামিলি সাপোর্ট না থাকলে আসলে এটা সম্ভব না। সো ওই গল্পটা একটু জানতে চাই। আমার প্যারেন্টস আসলে তারা সরকারি চাকরিজীবী। তারা, আমার মা ছিলেন জয়েন্ট সেক্রেটারি এডুকেশন মিনিস্ট্রিতে, আমার বাবা জিএম অগ্রণী ব্যাংকে, রিটায়ার্ড, বোথ আর রিটায়ার্ড। আমার ফ্যামিলিতে আসলে অভিনয় এই সেক্টরে, মিডিয়াতে কাজ করা হয়নি কারো। তো আমি যখন কাজ শুরু করি, অবভিয়াসলি আমাদের সময়টা এত অনুকূলে ছিল না। সব ফ্যামিলি সাপোর্ট বা সব কিছু, শ্বশুরবাড়ির সংসার সব কিছু আসলে অনুকূলে ছিল না, অনেকটা স্ট্রাগল করেই করা লাগতো। এবং আমারও সেম জিনিসটাই, হ্যাঁ, তোমার আম্মু যে এত সুন্দর করে আসছে এবং বলছে আরও কাজ করো, তা আমাদের সময় এই জিনিসগুলো এত ছিল না আসলে, যে এসে বসবে, সাপোর্ট দিবে। তো কিন্তু পরবর্তীতে যখন কাজ শুরু হলো, কাজ মানুষ অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, নাটকগুলো, বিজ্ঞাপনগুলো, আমি অনেক বিজ্ঞাপন সে সময় করতাম। তো বিজ্ঞাপনগুলো যখন বিলবোর্ড যাচ্ছিল, রাঁধুনির সব কিছু, তো তারপরে আমার বাবা মাও যে ওইটা আমার মেয়ে, কিন্তু এটা আমার মেয়ে, এরকম এরকম। তো সবচেয়ে বড় সাপোর্টটা আসলে আমার ছেলেরা আমাকে দিয়েছে। আমার ছেলেরা যখন কাজ, আমার দে ফিল সো প্রাউড দ্যাট দেয়ার মাদার ইজ অ্যান অ্যাক্টর। তো ওর স্কুলে টিচাররা বা ওর স্কুলে যখন প্যারেন্টস মিটিংয়ে যায়, তখন বলে যে ইউ নো মাই মম ইজ অ্যান অ্যাক্টর। তো টিচাররা সাথে শাহিজ মম, আই ওয়ান্ট টু সি শাহিজ মম, হু ইজ শাহিজ মম। ফ্যামিলির সাপোর্টারদের বাইরেও আমাদের আরো বেশ কিছু সাপোর্টার থাকে পর্দার ওপারে, দর্শকরা। একজন দর্শক ফোন করেছে, একটা ফোন করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুল আলম পান্নু, ময়মনসিংহ সিটি থেকে বলছি। কেমন আছেন সাইফুল ভাই? আপনাকে স্বাগত রূপকথার রাতের আয়োজনে। আমি অনেক ভালো আছি। দুজন জনপ্রিয় অভিনেত্রী এবং আপনারা দুজন যারা অ্যাঙ্কারিং করছেন, চারজনে মিলে এত সুন্দর একটা মানে অবস্থা সৃষ্টি করেছেন, মানে খুব উপভোগ করছি আর কি, খুব এনজয় করছি। আর প্রিয় অভিনেত্রীদের সম্বন্ধে অনেক কিছু জানা হয়ে গেছে, বাকিটুকু জানবো। একটু ওনাদের সাথে কথা বলি প্লিজ। ওনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানসী আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ভাই, সালাম দিয়েছিলাম। অনেক ভালো আছি। আপনার ওই বগুড়ার ভাষায় ঝাল মিষ্টি, যাই হোক, আমি সবাইকে মিষ্টি দেখছি আর কি। দোয়া করবেন আমার জন্য। ওই সেগুতি আপুর সাথে কথা বলি। সেগুতি আপনি ভালো আছেন? আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনাদের আসলে কর্ম অনেক অনেক কিছুতে চলে গেছেন আপনারা। দুজনকেই বলছি, একজনকে বলার তো কোনো সুযোগ নাই। তো আরো ভবিষ্যতে আমরা আশা করব, সংসার তো থাকবেই, সবকিছু থাকবে। আমাদের যে প্রিয় অনুষ্ঠান সম্প্রচারিত যেটা হয় রূপকথার রাত, এটা খুবই প্রিয় আমাদের। এটার মধ্যে আপনাদের যেন আমরা সবসময় পাই, আপনাদের মতো সবাইকে যেন আমরা কথা বলতে পারি। এনটিভিকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এমন একটা অনুষ্ঠান আমরা সারা সপ্তাহ বসে থাকি, তারপরে আমরা কথা বলি, খুবই ভালো লাগে। তো আপনারা আরো কথা বলবেন, আরো আমি শুনবো। আমরা যেহেতু ভাষার মাসে পড়ে গেলাম রাত 12টার সময়, যদি সম্ভব হয় আপনারা মানে দেশের যে কোনো একটি গান একটা টান দিবেন আর কি, তাহলে আরো ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতন দর্শকরা ভালোবাসেন বলেই আজকে আমরা এখানে বসে আছি। এরকম আরেকজন ভালোবাসার দর্শক আমাদের টেলিফোন লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিফাত বলছিলাম, ঢাকা মোহাম্মদপুর থেকে, নিয়মিত দর্শক। আপা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে দুজন। জি, আমাদের অতিথিরা শুনতে পাচ্ছে আপনাকে। প্রথমে সেউতি আপুর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার খুব ভালো লাগছে। আমরা নিজেরা কিন্তু দুই বোন, আমি এবং আমার ছোট বোন, এবং আপনাকে জানাতে চাচ্ছি এবং আপনার মাধ্যমে এনটিভিকে জানাতে চাচ্ছি যে এখন পর্যন্ত খুব রেয়ার কিছু মানুষ সিনেমা হলে গিয়ে ছবি দেখে, আমি এবং আমার বোন তাদের একজন।
এবং আমি এই গত কিছুদিন আগে প্রিয় মালতী দেখে আসলাম, আমি এবং আমার বোন মিলে। তো আমার নকশিকাঁথা জমিনটা আমরা যেহেতু নিজেরা 2 বোন, সেহেতু দেখার খুব শখ। আর হাসান আজিজুল হকের এই বিধবাদের গল্প বইটা, গল্পটা আমার পড়া এবং গল্পের এই দুটো ক্যারেক্টারই আমার খুবই প্রিয়, যেহেতু আপনি বুঝতেই পারছেন রিলেট করতে চাই নিজেদের সাথে, এবং 71-এর এই ঘটনাগুলো আমাদেরকে আলোড়িত করে। খুবই ভালো লাগলো। সত্যি আপনি এই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জয়ার মতো, হ্যাঁ, জয়ার মতো এত বড় একজন অভিনেত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে এবং কাজটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমার পাশের প্রেক্ষাগৃহে আসেনি, আসলে আমি অবশ্যই দেখবো। থ্যাংক ইউ। আসলে নকশিকাঁথার জমিন ছবিটা ভীষণ ভালো হয়েছে আসলে, নট বিকজ অফ দিস ইজ মাই ফিল্ম, বাট অ্যাকচুয়ালি দ্য ফিল্ম, আমি কি বলবো, যে ছবিটা বড় স্ক্রিনে দেখার পর আমি নিজেই, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং খুবই ভালো একটা কাজ হয়েছে। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। যদি ওটিটিতে আসে বা কোনো প্ল্যাটফর্মে দেখতে পারেন তাহলে অবশ্যই দেখবেন, এবং আমরাও খুব খুশি হব যদি ছবিটা দেখেন, কারণ ছবিটা দেখলে অনেক কিছু জানা যাবে, শেখা যাবে, প্লাস হচ্ছে সেই সময়কার একটা খুব সুন্দর একটা প্রান্তিক মানুষের লাইফস্টাইল, তারা কিভাবে স্ট্রাগল করেছে, 71টা তাদের লাইফে কিভাবে প্রভাব ফেলেছে, এই বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে আমাদের ডিরেক্টর দেখিয়েছেন। এবং যেহেতু উপন্যাস অবলম্বনে একটা ছবি, সুতরাং ভীষণ সুন্দর একটা কাহিনী চিত্র এবং ভীষণ সুন্দর। আমাদের দর্শকরাও, যেসব দর্শকরা আমাদেরকে ফোন করেছেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাদেরকে ভালোবাসছেন, এনটিভিকে ভালোবাসছেন, আপনাদের সবার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আশা করছি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। গল্পে ফেরত যাই, ফ্যামিলির সাপোর্টের কথা বলছিলাম। হ্যাঁ, তারপরে আমার ছেলে, আমি তখন ওখানে, আমার ছেলে বলছিল আর কি যে, মা, ইউ শুড ওয়ার্ক, come on, we are grown up, so we can take care of ourselves, so you just go and work, don't worry, we can take care of ourselves. তা আমি তখন চিন্তা করলাম যে why not, I should do, এবং থাকে না যে একটা কিছু করা, ওখানে কিছু করতে পারছি না বা হচ্ছে না, সো সেটা একটা অপ্রাপ্তি সবসময় আমার থাকে বা ছিল। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, আবার শুরু করি। তো তখন আবার এসে এখানে থেকে অনেক দিন আবার শুরু করলাম আর কি। তো এভাবে আবার শুরু হওয়া। আমরাও আসলে লাকি, আপু যদি না ফিরতেন আসলে আমরা দুর্দান্ত কাজগুলো হয়তো পেতাম না। একদম। এবং আমাদের আরেকজন ডিভা যিনি পাশে বসে আছেন, মনে মনে একটু রাগ করছেন, আমার কাছে কেন আসছেন? আমি শান্তিতে আছি। আপনার থেকে আমার অনেক গল্প জানার আছে। এই যে ডিভা খুব মজার মানুষ, হ্যাঁ, কথা বলতে খুব মজা লাগে। খুব খুব খুব। এবং আপু একটা করে প্রশ্ন করি, মিষ্টি করে হেসে একটা উত্তর দেয়, শুনতে ইচ্ছা করে শুধু। যাই হোক, আপু যেমনটা পরিবারের কথা বলছিলেন, আপনি যদি একটু বলতেন যে যখন অভিনয়ে আসলেন এবং আপনি হয়তো বগুড়া থেকেই ঢাকায় এসে তারপর অভিনয়ে যুক্ত হয়েছেন, ওই সময়ের গল্পটা, বাড়ির লোক কি সাপোর্ট করেছিল এবং সবাই যখন পর্দায় প্রথম দেখলো আপনি এত জনপ্রিয়, তখন সবার অভিব্যক্তি কেমন ছিল, একটু যদি বলতেন গল্পগুলো। প্রথম আমার পরিবার বলতে আমি, আব্বু আর আম্মু, কিন্তু গোষ্ঠীতে তো আরো লোক থাকে, চাচা চাচি, ওরা তো পরিবারই আমরা বলি, কিন্তু আমি মানি না। কারণ মানি না হচ্ছে, মানুষ, আমি ফিল করি পরিবারের মানুষটা শুভাকাঙ্ক্ষী হয়, তো ওরা সবসময় আমাকে পিছনে টানতে চেয়েছে যে ওখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, আমাদের বংশের দুর্নাম হবে, আমাদের সরকার বংশের দুর্নাম হবে, এটা হবে সেটা হবে। তারপরে ওটার জন্য মুখ দেখাতে পারি না, এমনও আছে যে হ্যাঁ, মেয়ে মিডিয়াতে গেছে, এটার জন্য আমরা মুখ দেখাতে পারি না। কিন্তু আমার আম্মু সবসময় আমার পাশে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর আমার আব্বু প্রথম দিকে বলছিল যে যদি তোমার চাচুরা পছন্দ করছে না তুমি যেও না, কিন্তু কখনো সে নিজে থেকে বলছিল না তুমি আমার কারণে যেও না, আমার পছন্দ না। তো তবে যখন আমি এসেই পড়েছি তখন আব্বুর একটা কথা ছিল যে তুমি যাই করো মনে রেখো যে তুমি কোন ফ্যামিলির মেয়ে, তুমি কার মেয়ে, দ্যাটস ইট। আমি এটা মাথায় নিয়ে আমি এটা ঢুকেছিলাম। তারপরে যখন আস্তে আস্তে যখন আমার মানে জনপ্রিয়তা একটু একটু হচ্ছিল, তখন হচ্ছে আমার চাচি, আমার জেঠু, চাচারা, আমার আরো যারা আছেন আমার হেটার্সরা, অ্যাজ অ্যাক্ট্রেস মানসী প্রকৃতি হেটার্স, আচ্ছা, তো মানে পার্সন না, তো ওর হচ্ছে, আমরা তো ভাবতাম কোনো হেটার্স না, আমার বংশে আছে, ও আচ্ছা, পাবলিকলি নেই। তো তারাই আমাকে ফোন করে বলছিল যে
আজকে তোমার নাটক দেখলাম জানো, একটা অনেক ভালো লেগেছে, মানে আমি কান্না করে দিয়েছি। আমি বলছি, বাবা তুমি তো আসতে দিতে যাচ্ছিলে না আমাকে, যে আমি মিডিয়াতে গেলে তোমার সম্মান থাকছে না, তুমি নাম বলতে পারবা না, অমুকের মেয়ে আমার ভাস্তি হয়। এখন তুমি প্রাউডলি আগে আসলেই, টিভিতে আসলে সে আগে দেখবে, ইউটিউবে আসলে সে আগে বসে থেকে ওটাই আগে সার্চ করে দেখবে, অলওয়েজ সার্চিংয়ের উপরে থাকবে যে আজকে কোন নাটকটা আসছে প্রকৃতির। কেন বাবা? এখন কেন? তো এখন সব ঠিকঠাক। তো প্রথমটা ওই যে বললাম, আমার পরিবার বলতে আমার আব্বু আম্মু আমার সাপোর্ট ছিল, দ্যাটস ইট। কে কি বললো আই ডোন্ট কেয়ার। আসলে খুব বড় হতে গেলে এই দুর্গম পাহাড় বন্ধুর পথ পাড়ি দিয়ে আসতে হয়, এবং আপনি সেই যাত্রাটা করে এসেছেন, তাই আজকে আপনি এই জায়গায় আছেন। এবং আমাদের শুভকামনা সব সময় থাকবে আপনি আরো বড় হন। আর আপু যেটা বলছিল ওই আত্মীয় স্বজনের ফোন, আমার একটা ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের দেশের খুব জাতীয় পর্যায়ের উচ্চ পদস্থ একজন বলেছিলেন যে এই পদে আসার পরে আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে। তো এটা মনে হয় সবার ক্ষেত্রেই, যে একটা পজিশনে যাওয়ার পরে অনেক আত্মীয় স্বজন বেড়ে যায়। নট অনলি দ্যাট, আপনাকে যে চিনে না, বা দেখা যাচ্ছে যে পাশ দিয়ে হেঁটে গেছে, আকাশ দিকে তাকিয়ে হেঁটে গেল, সে হুট করে আপনার আত্মীয় হয়ে গেল। যে আমি তোমার তোমাকে কত মিস করি, তুমি কেন ফোন করো না, তোমাকে দেখে আমার কলিজাটা শান্তি হয়ে গেল। আরে তুমি তো আমাকে চিন্তাই না, আমার পাশ দিয়ে চলে যেতে, আমাকে তো কথাই বলতা না। এখন কিছু একটা হওয়ার পরে তুমি আমার এখন আত্মীয়, ভাই, ফ্রেন্ড, হয় না? আচ্ছা, এখন বগুড়াতে গেলে কেমন থাকে? মানে বন্ধু বান্ধবদের সাথে আগের মতো ঘোরাফেরা, রাস্তায় ফুচকা খাওয়া, সম্পর্কগুলো মনে করিয়ে দেয় যে আমি তোমার এই ছিলাম, আমি তোমার সেই ছিলাম, আমি তোমার অমুক কালের ফ্রেন্ড ছিলাম। আগে যারা কখনো ফোন করে মানে খোঁজ খবরও নেয়নি যে প্রকৃতি আছে কেমন, সে বেঁচে আছে না মরে গেছে, একটা পর্যায়ে যাওয়ার পরে এখন হচ্ছে তারাই ফোন করে মনে করে দেয় যে আমিও তোমার ওই সময় ওই বিপদে পাশে ছিলাম, সেই বিপদে, মানে এরকম। আর ফুচকাটা বললেন যে এটা আমার খুব পছন্দের জিনিস, 7 মাথার ফুচকা, আর হচ্ছে ওই যে শিখ, যেটা আমি বলেছি আর কি, এর আগেও বলেছি। বগুড়ার দর্শকরা খুব কানেক্ট করতে পারবে। হ্যাঁ, বগুড়া ওই যে চুন্নুর চাপ, বানানি চুন্নুর চাপ, তারপরে হচ্ছে শিখ, আর হচ্ছে ফুচকা আমি খুব খাই। তো রিসেন্টলি আমার বগুড়ায় যাওয়া হচ্ছে না। আচ্ছা, আমি ওই গত ঈদে গেছিলাম, খুব বেশি দিন ছিলাম না, আবার চলে এসেছিলাম কোরবানিতে, আর এর মধ্যে আর যাওয়া হয়নি। খুব মিস করি এগুলো। আসলে মানসী আপুর থেকে না এটা লেসেন আছে সবার, যে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যারা তোমার হেটার তারাও তোমার বন্ধু হতে যায় একটা সময় পর। এইবার দুজনের কাছে একটা প্রশ্ন আস্তে আস্তে জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো এখন একটা নতুন বাংলাদেশে আছি। আমার মনে হয় আমরা আমাদের পার্সোনাল লাইফ, এন্টারটেইনমেন্ট অনেক কিছু নিয়ে কথা বলেছি, এবং যে দর্শকরা আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন তারা এই টাইমটার সাথে রিলেট করতে পারবেন যে আমরা এখন একটা নতুন জনরার মধ্যে আছি 2025 সালে। এখন আমাদের দেশে অনেক জায়গায় অনেক রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যে আমি যদি একটু খোলাসা করি বলি যে বিভিন্ন জায়গায় অভিনেত্রীদের শো করতে দেওয়া হচ্ছে না, বা এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলো আসলে আমাদের খারাপ লাগে। তো এই জায়গাটা নিয়ে আপনাদের ভাবনা কি, বা আপনাদের এক্সপেকটেশন কি? কারণ আপনারা বাংলাদেশকে বিলং করেন এবং বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে হয়তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এটা নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি ভাবছেন আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আমরা কি প্রোগ্রেস হচ্ছি নাকি পিছিয়ে পড়ছি? আসলে আমি এই সিচুয়েশনগুলো, পলিটিক্যাল বিষয়গুলো অনেক বেশি ডেপথলি না দেখলে বা না জানলে আসলে কমেন্ট করাও যাবে না, বলতে পারবো না। বাট নিঃসন্দেহে কোনো শিল্পীকে বাধা দেয়া, তার কাজে বাধা দেয়া, এটা কোনো পজিটিভ কোনো কিছুই না। তো আমি মোটেই এটার সাপোর্ট করি না, এবং আমি এর তীব্র নিন্দা করি সবসময়। আর্টিস্টদের স্বাধীনতা দিতে হবে, কাজ করার স্বাধীনতা এবং তাদের বেঁচে থাকার স্বাধীনতা, এটা দিতেই হবে। শুধু আর্টিস্ট না, যারা ফিল্ম মেকারস আছেন, যারা আমাদের ক্যামেরার পেছনে কাজ করছেন, প্রত্যেকেরই একই রকম। প্রত্যেকটা মানুষেরই আসলে বাঁচার, গণতান্ত্রিক উপায়ে বাঁচার অধিকার আছে। আর বিষয় হচ্ছে যে আমরা যদি আসলে পাস্ট হিস্ট্রি দেখি, সেই ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা ইতিহাস কিছুটা, প্রত্যেকটা সময়ই যখন একটা আন্দোলনের পরে দেশ গড়ার সময়টাতে আমাদের কিন্তু অনেক ধকল গেছে, বাধাপ্রাপ্ত হয়েছে, অনেক রকমের ধকল আমাদের। এবং 71-এর পরে যখন আমাদের দেশ সরকার গঠন হলো, আমাদের দেশ বিশাল একটা দুর্ভিক্ষের সম্মুখীন হলো। প্রত্যেকবারই কিন্তু প্রত্যেক সময় পাক, ভারত, ব্রিটিশ আমল যত আন্দোলন আছে সব সময় হয়েছে। সো আমাদের এইবারও যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন সরকার দেশ গঠনের আমরা সবাই চেষ্টা করছি,
এর মধ্যেও অনেক বাধা, অনেক কিছু এখনো হয়ে যাচ্ছে, হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আমরা অনেক বেশি দেখতে পারি, প্রতিদিনকার ঘটনা জানতে পারি, কারণ আমরা এখন মিডিয়াতে অনেক বেশি সরব। আগে সেই বিষয়গুলো ছিল না। গল্পে আসবে, আমাদের একটা ছোট্ট হ্যাঁ, টেলিফোন আছে, sure. আমাদের একজন দর্শক ফোন করেছেন। হ্যালো দর্শক, কার সাথে কথা বলছি, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম শেখ সজীব আহমেদ, আমি সাতক্ষীরা থেকে বলছি। কেমন আছেন সজীব ভাই? আমাদের অতিথিরা আপনাকে আজকে শুনতে পাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি সেউতি আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, তিনি আপনাকে শুনতে পাচ্ছেন। আমি আপুর একজন অত্যন্ত ভক্ত বলতে পারেন, অত্যন্ত। কি বলছেন? অত্যন্ত ভক্ত। ও আচ্ছা, থ্যাংক ইউ সজীব, থ্যাংক ইউ সো মাচ। আমি 69 খুব ছোট ছিলাম অবশ্য তখন। ওনার অভিনয় দেখছি, খুবই পছন্দের একটা সিরিয়াল এটা আমার, এবং ওনার টুকটাক অনেক কাজই দেখা হয়। ওনার অভিনয় আমাকে অনেক ভালো লাগে। আসলে মানে ওনার কাজের যে আমি একটা মানে পার্সোনালি এত ভক্ত যে সেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। তো আমি আরো চাই যে উনি আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিক এবং আরো নিয়মিত হোক উনি ওনার নাটকের অভিনয়, যাতে আমরা আরো ভালো ভালো কাজ পাই। থ্যাংক ইউ। আমি অবশ্যই চেষ্টা করব, এবং আমাকে ভালো কাজের সুযোগ দিলে এবং আমি অবশ্যই ভালো পারফরমেন্সের চেষ্টা করব, এবং আমি আশা করব যে আমি ভালো কাজই আপনাদের দিতে পারবো এবং আমার কাজগুলো ভালো হবে, আর আপনারা দেখবেন এটাই আমার সার্থকতা। একটু আগে আমি ওই যে দর্শকদের পক্ষ থেকে অভিযোগ দিলাম না আপনাকে কেন নিয়মিত পাই না, এটা প্রমাণ হয়ে গেল। যাই হোক, আমরা বিশ্বাস করি যে আমাদের সময়টা পরিবর্তন হবে এবং আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা ইন্ডাস্ট্রির কথা যদি আসি, বাংলাদেশের অডিয়েন্স মার্কেটটা হয়তো তুলনামূলকভাবে আমাদের পাশের দেশের সাথে তো আমরা সবসময় তুলনা দিই, তার থেকে একটু ছোট, এবং আমাদের আর্টিস্টদের দেখা যায় যে কাজ করতে গিয়ে অনেক রকম সীমাবদ্ধতা থাকে, কিন্তু তার মধ্য দিয়েও আমাদের আর্টিস্টরা সবসময় নিজের হাইয়েস্ট এভার ডেডিকেশন দিয়ে কাজ করে। দুজনের কাছেই জানতে চাইবো, আপুর কাছে একটু আসি, আপনার কি মনে হয় যে আসলে এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের খুব ছোট পরিসরে কি কি করা উচিত, বা আমরা কি কি করতে পারি, কি করলে আসলে আমাদের এই সেক্টরটা আরেকটু এনরিচড হবে, সো দ্যাট আমরা আরো ভালো ভালো কাজ পেতে পারি? আমরা আর্টিস্টরা তো ভালো কাজ পাওয়ার জন্য মুখিয়ে আছি, বা কাজ করবে কারা, যারা ডিরেক্টর, প্রডিউসার, লগ্নি করে তো প্রডিউসার না। তো দেশের যে অবস্থা, সেই অবস্থা দিক থেকে যে এখনো নাটক সিনেমা টুকটুক করে হচ্ছে, এটাই তো অনেক। এখন ভালো গল্পর আগেও হয়েছে, এখনো হচ্ছে, তো চাহিদার তো শেষ নেই, আরও ভালো গল্প চাই। ভালো গল্পের আসলে কি বলবো, যখন আমি এমনও দেখেছি যখন কোভিডের সময়, ওই সময় কিন্তু পুরো অস্থির একটা অবস্থা বাংলাদেশে, ওই সময়টাও মানুষ নাটক দেখেছে। কারণ সবাই তো আর দেখা যাচ্ছে, আমি মানে পজিটিভ হইতেই বলছি, সবাই তো আর ওটা নিয়ে বসে নেই যে দেশে কি চলছে না চলছে, বা এই যে কয়েকদিন আগেও যে ওই যে দেশের যে অস্থির অবস্থা ছিল কয়েক মাস আগে, তখন আমি দেখেছি যে আমার নাটক চলছে। মানে এই ট্রমাটিক সিচুয়েশন মানুষ একটু মেন্টাল রিলিফের জন্য আসলে হ্যাঁ, মানুষ এন্টারটেইন হতে চায়। রাইট। তুমি এখন কোন ওয়েতে এন্টারটেইন করছো আর কি, তো মানে এটা 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 খুব জরুরি, এটা সিনেমা বা নাটক। তো সিনেমাটা এখন অফ আছে কিনা আমি জানি না, আমি আসলে সিনেমার সেক্টরে আমি এখন নেই, নাটকের কথাই বলবো। তো মানে ভালো গল্প জয় সব সময়। সঠিক। আচ্ছা, ওই কথা থেকে আসি, এখন সিনেমাতে নেই, ভবিষ্যতে কি কোনো সিনেমা আসছে যেখানে আমরা দেখতে পাবো মানসী আপুকে? সিনেমা করার আমার ইচ্ছা নেই। আচ্ছা, ইচ্ছা নেই। হ্যাঁ, যদি কখনো ভালো গল্প, বলবো না গল্প সবই ভালো, হ্যাঁ নিজেকে মেলে ধরার মতো কোনো চরিত্র পাই যে না আমি এই ক্যারেক্টারটা করে শান্তি পেয়েছি, অ্যাক্টিং করার প্রচুর জায়গা ছিল, এবং সেটা হচ্ছে আমি দর্শককে মানে মেসেজ দেওয়ার মতো কিছু একটা গল্প এরকম পেয়েছি, তাহলে করবো, আদারওয়াইজ করার দরকার নেই আমি মনে করি। আচ্ছা, শান্তি থেকে আসি, কোন সহকর্মীর সাথে কাজ করে সবচেয়ে বেশি শান্তি লেগেছে? সহকর্মী আমার ম্যাক্সিমামই নাটকই হচ্ছে মানে নারী বেস গল্পটাই আমি করি, আমার ওরকম কোনো টিপিক্যাল হিরো থাকে না।
হ্যাঁ, তো সহকর্মী বলতে আমি যদি বলি যে হ্যাঁ, বাবা মা ভাই বোন সবাই আমার কাছে সেমটাই লাগে। হ্যাঁ, তো মানে আছে না যে লুক লাইক হিরো বা সো কল হিরো, এটা কেউ আমার এরকম ফিক্সড কেউ ছিল না। হ্যাঁ, টুকটাক ওর সাথে একটা, ওর সাথে দুইটা, সেরকম তিনটা এরকম করেছি, কিন্তু ফিক্সড আমি হচ্ছে নারী বেস গল্পটাই বেশি করা হয়েছে আমার। আচ্ছা, সহকর্মী থেকে আবার আসি। সেহেতু আপুর কাজ করা হয়েছে জয়া হাসান আপুর সাথে, তো আপুর সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? জয়াপার সাথে আমি আগেও অনেক কাজ হ্যাঁ, করেছি, অনেক আগেও করেছি। 69-এও একসাথে অনেক লম্বা সিরিয়ালে কাজ করেছি, কুহকে লম্বা সিরিয়ালে কাজ করি, আরেকটা ফিল্মেও কাজ করেছি পুত্র, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল, তো ওইটাও করেছি। তারপরে আরও 1 ঘন্টার কাজ করেছি আমরা একসাথে। সো আপার সাথে সম্পর্কটা অনেক আগেরই, মানে আমি নতুন করে জয়াপার সাথে কাজ করেছি আমার ওই ফিলিংসটা সেভাবে ছিল না, কারণ আপাকে আমি জানি সহকর্মী হিসেবে অনেক আগে, এবং আপাও তখন আমি যখন 69-এ আমরা করি, আপারও তখন সে সময় কাজ শুরু হয়নি, আমরা 1 ঘন্টার ফিল্মে কাজ করেননি আপা সে সময়। সো সম্পর্কটা তখন থেকে অনেক বেশি ফ্রেন্ডলি এবং একটা আপা ব্যাপার ছিল আর কি। তো যখন এই ফিল্মে কাজ করি তো কাজে একই রকম, মানে আমরা যখন আবার শুরু করলাম, যখন আবার কাজে ঢুকলাম, তখন আপার সাথে আমার কেমিস্ট্রিটা খুব ভালো হয়, কাজের সিনগুলো খুব ভালো হয়। তো এই জন্য আমি খুব কমফোর্টেবল, কারণ একে তো আগে কাজ করেছি, তার মধ্যে আপা নিজে একজন খুব ভালো অভিনেত্রী, আর ভালো অভিনেত্রীদের সাথে কাজ করার মজা একটা যেটা হয় যে অটোমেটিক্যালি কাজটাও খুব ভালো হয়। আমার মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ মোশাররফ ভাই একজন দুর্দান্ত অভিনেতা একই সাথে, এবং সেই সাথে খুবই কোঅপারেটিভ, আর তার মধ্যে হচ্ছে মজার একজন মানুষ, অনেক কিছু শেখা যায়, জানা যায়। জয়াপার সাথেও সেম, অনেক কিছু জানা যায়। আমি যখন 69 সিরিয়ালে কাজ করতাম আপার সাথে অনেক কিছু জানতাম, তখন মেকআপ জানতাম না, আপার কাছে মেকআপ দেখতাম কিভাবে করে, কি করে, তো এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং আর কি। তো আর মোশাররফ ভাইয়ের সাথেও আমি ফিল্ম করেছি, নাটক, আমাদের শুরুর দিককার অনেক কাজ, কিছু কাজ মোশাররফ ভাইয়ের সাথে আমার করা, তো আমার ভীষণ ভালো লাগে এবং ওই সিনটা খুব ভালো হয়, আমি বুঝি যে মোশাররফ ভাইয়ের সাথে একটা আমার কেমিস্ট্রিটা খুব ভালো যায়। জয়া, তুমি না সহশিল্পীর প্রসঙ্গটা তুলে ভালো করেছো, গল্প শুনতে শুনতে আমার মাথায় একটা আইডিয়া চলে আসছে। ইফ ইউ অ্যালাউ মি, আমি হচ্ছে যেটা করব, আপনি যেহেতু সহশিল্পীর কথা বললেন, আমি আপনাকে 3 জন অভিনেত্রীর নাম বলবো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আছেন, 3 জনের নাম শোনার পর আপনার মাথায় যে শব্দটা আসবে আপনি সেটা বলবেন, আর আপনাকে আমি 3 জন নায়কের নাম বলবো, তাদের নাম শোনার পর যেটা মাথায় আসবে সেটা বলবেন। লাইভে কি ভয় লাগছে? মানে আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি আসি তাহলে প্রথম থেকে। অপি করিম, ভীষণ সুইট হাসি অ্যান্ড দুর্দান্ত অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী, প্রিটি, সুমাইয়া শিমু, সো সুইট অ্যান্ড আ গুড অ্যাক্টর। পারফেক্ট। জয়া মামুন, ভেরি গুড অ্যাঙ্কর, ভেরি গুড থ্যাংক ইউ হোস্ট, সো মাচ। মানে কমপ্লিমেন্ট নিতেই হবে। নিতেই হবে। অ্যান্ড ভেরি স্পন্টেনিয়াস। থ্যাংক ইউ। এবার আপনার কাছে আসি, আরিফিন শুভ। সরি, আরিফিন শুভ, আরিফিন শুভ, স্মার্ট, সিয়াম আহমেদ, গুড অ্যাক্টর। শাকিব খান। সবগুলো যোগ করলে যা হয় শাকিব ভাই তাই, স্মার্ট, সুইট, গুড অ্যাক্টর, সুপারস্টার, যা যা আছে কমপ্লিমেন্ট সব সে নিয়ে গেছে। আচ্ছা, তো ড্রিম হিরো কি শাকিব খান? ভবিষ্যতে শাকিব খানের নায়িকা হওয়ার ড্রিম, ইচ্ছা আছে? সে না, ড্রিম হিরো বলে আমার লাইফে কেউ ছিলই না। আচ্ছা। আমার ড্রিম গল্প ছিল, তবে হ্যাঁ তাকে কখনো সরাসরি আমি দেখিনি সাকিব ভাইকে, তো দেখার ইচ্ছে আছে, কাজ করার যোগ্যতা আমার এখনো হয়নি তার সাথে। তো আমি বলবো না যে সে আমার ড্রিম হিরো, তবে দেখার ইচ্ছা আছে তাকে। চমৎকার, আমাদেরও দেখার ইচ্ছা আছে। না আসলে আমাদের আড্ডাটা আজকে মানে নাইট স্টিল ইয়াং মনে হচ্ছে, অনেক কিছু জানি না। সময় বলছিল যে আপু ঘুমিয়ে যাবে, আপুকে দেখো, আপু কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, ইউ আর সাকসেসফুল, আই মিন বোথ অফ ইউ। আমরা বলেছিলাম আপু আমরা আপনাকে জাগিয়ে রাখবোই যে কোনো ভাবে। নরমালি আমি 11টার মধ্যে ঘুম, কারণ আমি অনেক সকালে উঠি, তা আমি 11টার মধ্যে আমি বেডে একদম 10:30টার মধ্যে বেডে চলে যাই, মোবাইল টিপতে টিপতে আমার 11টা বাজে, 11টা 11:30 বেজে যায়, কিন্তু আমি অলরেডি তখন। আপু, এই যে ঘুমের কথা উঠলো, সাধারণ দর্শকের সবার একটাই চিন্তা আছে, টিভিতে যারা নায়িকা বা অভিনেত্রী তারা কি খায়, কিভাবে লাইফস্টাইল করে, তারা এত সুন্দর কেন? এই যে আপনারা এত সুন্দর ফিট অ্যান্ড ইউ আর এভারগ্রিন, আই মাস্ট সে,
আপনাদের এই ছোট দুই একটা টিপস যদি আমাদের সাথে একটু শেয়ার করা যায়, কিভাবে লাইফ দর্শকদের। মেইনটেইন করেন দর্শকদের সাথে আমি আমাদের সাথে? আজকেই শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম আর কি, তো সেখানে যে পিঠা উৎসব হচ্ছিল, তো বিকালে থেকে আমার মনে হয় যে 7-8 রকমের পিঠা আমার খাওয়া হয়ে গেছে, মানে অনেক রকমের। তো আমার এক ছোট ভাই তার ওয়াইফ বলতেছে, আপু আপনি যে এত খান, এত ফুডি, আপনি কি করে ওইখানে থাকেন, আপনি কি করে বাইরে থাকেন, আপনি যে এত খাইতে পারেন, এত ফুডি। তো আমি আসলেই অনেক বেশি খাই এবং খেতে পছন্দ করি, মানে ভাল লাগে আমার খেতে। বাট আমি বাইরের খাবার অত খাই না। আমার বাইরের দেশি খাবার, দেশি মিষ্টি, তারপরে হচ্ছে বাসার খাবার, মানে এই জাতীয় দেশি খাবারই আমার অনেক ভাল লাগে এবং অনেক অনেক খাই। তো আমি যাতে বেশি খেতে পারি এজন্যই আমি প্রতিদিন একটু দৌড়াই আর হাঁটি। খাওয়া যাতে- থেকে আসলো, বগুড়ায় গেলে কি কি খাওয়াবেন আপু? তার আগে আপু একটু ট্রিক্সটা বলে দিক আমাদের, মানে কি খায় বা কি ও হ্যাঁ, লাইফস্টাইল কি মেইনটেইন করে খায়? এটা বলে তারপর বগুড়ায় গেলে কি খান এটা শুনবো। কি আমি কি খাই? হ্যাঁ, মানে ভাত কি- খাই, ভাত ভাত। খাই। হ্যাঁ, আমার খুব ভাত খুব পছন্দ। এটা বিশ্বাস করতে পারলাম না। কেন? আমারও ভাত খুব পছন্দ, আমি ভাতই খাই। হ্যাঁ, ভাত খুব আমার খুব খুব পছন্দ। ভাত আর পালং শাক, তারপরে মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ আর গরুর মাংস, দ্যাটস ইট। মানে স্পেশাল ডায়েট কিছু বা না না, ওরকম কিছু নাই। আমি বরঞ্চ না খেয়ে অটো ডায়েট হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে যখন আমার শুটিং থাকে না তখন আমি ঘুম থেকে উঠি বিকেল 5টায়, তো আমার সকালের ডায়েটও হয়ে গেল, দুপুরেরটা হয়ে গেল, রাতেরটা একসাথে, 3 বেলাটা একবেলা খেয়ে ফেলি, শেষ। আচ্ছা, শুটিং থেকে আসলো, এখন ব্যস্ততা কিনে যাচ্ছে, কর্মব্যস্ততা। একটু আগে মনে বলছিলেন যে আজকে আপনার আবার মাওয়া যেতে হবে। কর্মব্যস্ততা এখন হচ্ছে ঈদের কাজগুলো আছে, রোজার কাজগুলো আছে, এটা নিয়েই যাচ্ছে। এই আজকের দিনটা একটু গ্যাপ ছিল, তো এখানেও তো শুটিংই করছি, একটু ঘুমোতে পারছি না আর কি, এই আর কি। আপুর নেক্সট আপকামিং কি প্রজেক্ট থাকছে বা কোথায় দেখতে পাচ্ছি, কি সারপ্রাইজ আছে আমার আমাদের আসলে জন্য? 2টা ছবি আসবে, ডেটটা জানি না কবে আসবে। একটা রায়হান রাফির কাজ করেছিলাম অমীমাংসিত, আরেকটা হচ্ছে আরেকটা করেছি অন্তর্বর্তী, কাইয়ুমের একটা কাজ। আমার সাথে ছিল আবু হুরায়রা, তানভীর আর নীলা। তো ওই কাজটাও আসবে, কিন্তু ডেটটা জানি না যে কবে ওরা রিলিজ করবে বা কবে কি, বাট জানি যে 2টা কাজ আসবে আর কি সামনে। আর ওটিটির কিছু কাজের কথা হচ্ছে, এখন জানি না, ফাইনাল কিছু হয়নি, দেখা যাক কি হয়। দেশের বাইরে গেলে বাংলাদেশকে খুব মিস করেন? আমি আসলে সবসময় আসা যাওয়ার মধ্যেই বেশি থাকি, আর এখন ঢাকাতেই বেশি থাকা হয়, আমার কাজের জন্যই থাকা হয়। সো মিস আসলে করা হয় না, কারণ ওখানে গেলে ব্যস্ততা, এদিক ওদিক দাওয়াত খাওয়া, বাচ্চাদের সময়টা এদিক ওদিক যাওয়া, সো আমার ওখানেও খুব অকুপাইড থাকি। এখানে দেখা যায় যে কাজ থাকলে অকুপাইড থাকি খুব, বাট ওইখানে আমার খুব ব্যস্ত লাইফ যায় আসলে। অবসরে কি করা হয়? অবসর পাই কখন? আচ্ছা, অবসর এটা মানে আপু বলবো অবসর তো পাই না। পাই না, হ্যাঁ। না না, আমি এটা অনেক same অবসর question পাই, আমি আপুকেও অবসর করবো, এত same question তো আপুকেও আমার করবো। দৌড়াদৌড়ির কাজ হয় না, আমি পারিও না করতে এত দৌড়াদৌড়ি। তো আমি অবসর আমি গান শুনি, বই পড়ি, আর আমি আমার নিজের পার্সোনাল ঘর সাফাই, ক্লিনিং এগুলা করি আর কি। আপু আপনি অবসরে কি করেন? অবসরে কি করেন? আমি অবসর পেলে যদি নতুন কোনো রেসিপি আমার জানা থাকে, যে আমি ইউটিউব থেকে দেখেছি, রাধুনি। হ্যাঁ, ওইটা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে খাওয়াতে খুব পছন্দ করি। এটা ফার্স্ট গেল। সেকেন্ডটা হচ্ছে আমি খুব নাচতে পছন্দ করি। এটা হুদাহুদি বাসার ভিতরে নাচতেছি, দেখা যাচ্ছে মানে নিজেকে এন্টারটেইন করতে খুব বেশি পছন্দ করি। সেটা সেটা নাচটা কার কাছ থেকে শেখা হয়েছিল? শিখিনি তো। না, আমি কোনো এক জায়গায় শুনেছি যে আপনি আপনার মায়ের কাছ থেকে শিখেছেন একটু। না না, আমি আম্মুর কাছ থেকে যখন আমি ছোট্টবেলায় স্টেজে যখন আমি নাচ করেছি, তখন আমার বয়স 4, মানে একদম কোনো কারণ ছাড়া, মানে আছে না হাত পা ছোড়াছুড়ি করা, ওটাই আমার মা শিখিয়ে দিয়েছে যে এই গানে জাস্ট এটা করবা, ওটাই হয়ে যাবে। তো ওইটাই নাচটা শেখা। আর শেখা বলতে আমার নাচে কিছু নাই, আমি ওই যে টিভিতে দেখি যে আচ্ছা এই স্টেপ, ওকে ফাইন, আমি আমার মতো করে দিই, ওটাই হয় আর কি। তো আমার তো আর নাচ নিয়ে কম্পিটিশনে যাওয়ার কিছু নেই যে আমার শিখতে হবে, তো নিজেকে এন্টারটেইন করি, টুকটাক রিলস বানাই, এই আর কি। আচ্ছা, খাবার খেতে কবে যাব তাহলে? রান্না যেদিন খুশি। আচ্ছা, খাবারের গল্পের সাথে আমি তাহলে একটু ঘোরার জায়গায় আসি। দুজনের কাছে প্রশ্ন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেভারিট ট্যুর প্লেস, ঘোরার জায়গা কোনটা আপনার? আমার বান্দরবন হিলস এরিয়াটা খুব ভালো লাগে, মানে পাহাড় পছন্দ? হ্যাঁ।
আপনার? আমার সমুদ্র পছন্দ। একজন পাহাড় একজন একজন সমুদ্র। সমুদ্র। আমিও হ্যাঁ। পাহাড়, আমার সমুদ্র ভালো লাগে। তোমার কি ভালো লাগে? আমার দুটোই পছন্দ, আর তবে সমুদ্র বেশি। না, আমার অত কষ্ট করে পাহাড়ে উঠতে পারবো না, আমার অনেক আমার আবার সমস্যা খুব হয়। ভালো লাগে। আমি প্রত্যেকবার যেটাতেই যাই পাহাড়ে উঠি, সাজেকে বান্দরবনে কোনো জায়গায় পাহাড় পেলে ওইটাতে একটু ওঠার চেষ্টা করি, তো ভাল লাগে। হ্যাঁ। আর দুইজনের কাছেই এটা একটু দুষ্ট প্রশ্ন হয়ে যাবে, সেটা হচ্ছে ছোটবেলায় স্কুল লাইফে সবার তো প্রথম প্রেম থাকে। এই প্রথম প্রেমের কথা কি একটু বলা যাবে আজকে আমাদের সাথে, একটু শেয়ার করা যাবে? হ্যাঁ, আমার অনেকগুলা প্রেম। এই প্রথমটা না, অনেকগুলা প্রেম মানে কি, মানে প্রেমের প্রস্তাবের কথা বললাম আর কি। প্রেম একটাই, ওইটাই বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তো আর ছোটবেলার এরকম থাকতো, এলাকায় ছেলেরা একটু দুষ্টামি করতো অনেকগুলা, তো তখন তো ভালোই লাগতো। বিয়ে বাড়িতে গেলে একটু টাঙ্কি মারতে ভালো লাগতো। অবশ্য অস্বীকার করবো না, এখনো ভালো লাগে না। ওই যে টিউশনের অস্বীকার করা যাওয়ার সময় লাইন, পেছনে লাইন, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু এরকম ছোটখাটো এরকম ছিল, ভালোই লাগে। মানুষজন একটু কি বলে, একটু অ্যাটেনশন দিলে কার না ভালো লাগে? প্রত্যেকটা মানুষের ভালো লাগে। কেউ যদি বলে ভালো লাগে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সো অ্যাকচুয়ালি সবার ভালো লাগে, ছোট থেকে বুড়া পর্যন্ত সবার ভালো লাগে অ্যাটেনশন। সো এটা সবারই ভালো লাগে, আমারও লাগতো, এখনো লাগে। সো ইটস টু বি কন্টিনিউড। নিজে থেকে গিয়ে প্রপোজ করা হয়েছে কখনো? হ্যাঁ, আমার হাজবেন্ডকেই। আই নিউ ইট, এইজন্য আমি জিজ্ঞেস আমার করেছি। হাজবেন্ডকে আমি ওর পিছে পিছে ঘুরছি 2 বছর, তারপরে সে রাজি হয়েছে। তো মানে হ্যাঁ, এটা একটা হিলারিয়াস স্টোরি। আর তার মধ্যে হচ্ছে একটু ভয়ঙ্কর, মানে ওর পিছে ঘুরে ঘুরে 2 বছর, তারপরে সে রাজি হয়েছে। এখন ঘোর আমার পিছে। আমার কেন যেন গাট ফিলিং আসছিল যে এমন একটা ঘটনা ঘটেছে। ভালো, আমরা খুব ভালো মাইন্ড রিডার হয়ে গেছি আজকাল। আপু, আপনাকে ছাড়ছি না ম্যাডাম, আপনার প্রথম প্রেমটা যদি একটু বলতেন। আগে আপুকে আমি বলি, সেটা হচ্ছে যে ওই যে অ্যাটেনশন দেওয়ার প্রেম করার তো সেম জিনিস না। হ্যাঁ, অ্যাটেনশনটা আমি যে কারোর কাছ থেকে পেতে পারি, সেটা আমি ওর কাছ থেকেও পেতে পারি, তোমার কাছ থেকেও পেতে পারি, ওর কাছ থেকেও পেতে পারি। তো প্রেমটা আরেকটা জিনিস। আমি হচ্ছে এমন হচ্ছে লয়াল, মানে যার সাথে থাকি তো তার সাথেই থাকি। ধরুন আর কারোর অ্যাটেনশন আমার ভালো লাগে না, যে আমাকে অমুক কেন খেলো বললো, অমুক কেন আমার দিকে তাকিয়ে, তখন আমার নিজেরই অস্বস্তি লাগে। তো প্রথম প্রেমটা হচ্ছে স্কুলে, তখন আমি 9-এ পড়ি। তখন ওটাকে প্রেম বলে না, ওই যে হ্যাঁ, ওই যে জানলা দিয়ে হাই বলা, তারপর একটু চিপসের প্যাকেট কিনে দেওয়া, তারপর চিঠি দেওয়া। ওই সময় তো ফোন ছিল না, আমি তো 90s-এর। তো হচ্ছে 90s। হ্যাঁ, আমার বলেই দিই, আমার এসএসসি 5-এ। এসএসসি 5-এ? হ্যাঁ, আচ্ছা। আর তো ওই সময়টা হচ্ছে যে স্কুলের গেটের সামনে যে ছেলেরা দাঁড়িয়ে থাকেন, তো বয়ফ্রেন্ড দাঁড়িয়ে থাকবে আর তার সামনে দিয়ে আমি এভাবে যাওয়া, মানে এটাই হচ্ছে প্রেম আমাদের ওই সময়টা। আর তবে যে তোমার সাথে প্রেম করতে যাবে তাকেও অ্যাটেনশন দিতেই হবে এবং প্রত্যেককে অ্যাটেনশন দিতে হবে। ইউ হ্যাভ টু চুজ যে তুমি কার অ্যাটেনশনটা অ্যাকসেপ্ট করবে, বা কাকে তোমার ভালো লাগছে, বা তুমি কার সাথে ইন্টারেস্টেড। সো অ্যাকচুয়ালি অ্যাটেনশন তো সবারই দিতে হবে, মানে সব যেই চাবে, আমরা চাই সবাই অ্যাটেনশন দিবে। সো আই উইল চুজ যে কারটা আমি অ্যাকসেপ্ট করব, কারটা আমি দেখব, কার অ্যাটেনশনকে আমি প্রায়োরিটি দিব। সো আই উইল চুজ। সো অ্যাকচুয়ালি যে প্রেম করতে চাবে তারও অ্যাটেনশন দিতে হবে, যে প্রেম করতে চাবে না তারও অ্যাটেনশন দিতে হবে। So attention, we need attention. আপি এখন অ্যাটেনশনটা হয়ে গেছে কোথায়? গিফটে। আমরা অ্যাটেনশন তো যারা রিয়েল প্রেম করে, হ্যাঁ বলি, যারা মন থেকে প্রেম করে তারা কিন্তু জানে না যে অমুকের কি আছে, অমুকের কি নেই। হ্যাঁ, তো অ্যাটেনশন আমাকে দিকে তাকালো কি তাকালো না, আমাকে টেক্সট করলো কি করলো না, গুড মর্নিং গুড নাইট মেসেজ দিলো কি দিলো না, আমি খেলাম কিনা জিজ্ঞেস করলো কিনা, এটা এখন আর নেই। মানে আমাকে যদি একটু গিফট দেয়, এখন যেটা এখনকার যেটা প্রেম, মানে ইনডিরেক্টলি অডিয়েন্সকে বলে দিচ্ছে আমাকে একটু গিফট। না না না, মানুষটা প্রেম যেটা গিফট পাঠিয়ে দেবেন। না না, আমি কথা শেষ করিনি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে এখনকার প্রেম, আর আমাদের ওই সময়ের প্রেমটা ছিল ওটা হচ্ছে অ্যাটেনশন, যে দূর থেকে তাকালেও যে গায়ের ভিতরটা কেমন লাগে, যে হ্যাঁ আমার দিকে তাকিয়েছে ও মা। হ্যাঁ, এটা কিন্তু এখন নেই। ওই অ্যাটেনশনের কথা যেটা বললাম, ওটা আমাদের সময়টাই ছিল, এখন আর এটা নেই। ওই যে একটু সামনের মৌসুমীর কার্ড দিয়ে প্রেম করা, তারপরে চিপসের প্যাকেট কিনা, নামের প্রথম অক্ষর দিয়ে আংটি বা লকেট টকেট কিনে গিফট করা 10 টাকা দামে, ওগুলো ছিল প্রেম।
আর এখন তুমি আমাকে আইফোন দিলে কিনা, আমাকে একটা গাড়ি কিনে দিলে কিনা, আমার নামে ফ্ল্যাট বুকিং হলো কিনা, রিপ্লাইটা লেট করে দিলে কিনা, রিপ্লাইটা না, এগুলো দিলে আবার রিপ্লাই লেট হলেও চলে। কথা ঠিক কিনা একদম, এই আমার কথা হয়। আপু বলতে যাচ্ছে তখন প্রেমটা এমন ছিল, মানে আমি যেহেতু ফার্মাসিস্ট, ফার্মার ভাষায় বলি, মেডিকেলের ভাষায়, যে চাহনিতেই অক্সিটোসিন রিলিজ হয়ে যেত। অক্সিটোসিন লাভ হরমোন, হ্যাঁ আমরা যেটাকে বলি। আচ্ছা, শুধু ওটা না, আমার জানি যে আমার বয়ফ্রেন্ডের বাড়ি, তার সামনে দিয়ে যাচ্ছি যে ও আমার ওখানে বাড়িতে নেই, তারপরও মানে গা থেকে একটা বাতাস বেরোচ্ছে, আমার চুলে বাতাস লাগছে যে আমি আমার বয়ফ্রেন্ডের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমি খুব লাকি, আমি তো যে শুরুতে বললাম না পিছনে ভায়োলিন বাজছে, সামনে তুললে, আমি শুরুতে বললাম না যে 3টা মেয়ে যখন গসিপ করবে আমাকে, আমি হালে পানি পাবো কিনা, আমি সাকসেস একদম। গসিপের টপিক দিয়ে দিয়েছি সব, দিয়েছে হালে পানি একেবারে না একদম। আসলে আমাদের তোমার খবর কি আগে সেটা বল। ওর খবরটা, আমার খবরটা বলবো আর অন্যদিন অন্য কোনো একটা এপিসোডে, অন্য কোনো দিন পার পেতে যাচ্ছে না। হ্যাঁ, পার পেতে যাচ্ছে। ভেরি পপুলার, আমার ইনবক্সও কিন্তু মেসেজ বোঝা যায় মামুন ভাইয়ের সাথে একটু কথা বলতে না, চাই। সেরকম কিছু না। আমি দুটো, ও যে মেয়ে ঘোরা কিন্তু বোঝা যায় না, যে মেয়ে ঘোরাতে পারে এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে আপু ধরতে পেরেছে। এরকম কিছু আমি দুটো না, কারণে তার মানে মেয়ে ঘোরাতে ও পারে। ঘোরে, ও ঘোরে। না না না, আমি দুটো কারণে প্রেম করতে পারিনি। এক, প্রেমটা কখনো আমার প্রায়োরিটি লিস্টে ছিল না। 2, এটাকে প্রায়োরিটি লিস্টে আনতে পারে এমন কেউ কখনো আসেনি আমার লাইফে, এই জন্য আমি কখনো প্রেম করিনি। বাপরে বাপ। আমরা চাই মামুনের জীবনে এমন কেউ আসুক, যদি কেউ আসে তখন যাতা হয়ে যাবে। আরে এখন এটা ভ্যাকেন্সি দিয়ে দিচ্ছে, এবং সবাই জানে। হ্যাঁ, ভ্যাকেন্সি দিয়েছি, সব হয়েছে, অনেক গল্প হয়েছে, কিন্তু আমাদের সময় সবসময় আমাদেরকে অ্যালাউ করবে না। আমরা এত সুন্দর গল্প, এত সুন্দর রাত আরো দীর্ঘ হোক, আমরা এটাই চাইতাম। সমস্যা নেই, আমরা অফ এয়ারে আবার গিয়ে বাকি টপিক কথা বলবো। আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি দুজনের কাছেই। যেমনটা বলছিলাম যে আসলে আমাদের দর্শকরা আমাদের ভালোবাসেন বলেই আজকে আমরা এখানে, এবং সবাই আমাদেরকে ভালোবাসেন। দর্শকদের উদ্দেশ্যে যদি দুজন কিছু একটা বলে দিতেন, আপনাদের কোনো মেসেজ। প্রথমে সেউতি আপুর কাছে যাব। আচ্ছা, ক্যামেরাতেই বলি। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো যে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য, কাজ পছন্দ করার জন্য। আমরা সব সময় চাই যে আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলা কাজ দেখবেন, বাংলা নাটক দেখবেন, আমাদের অভিনয় দেখবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, ভুল হলে বলবেন, ভালো হলে অ্যাপ্রিসিয়েট করবেন। সো আশা করব যে আমাদের সাথেই থাকবেন, আর বাংলা ছায়াছবির সাথে থাকবেন, বাংলা কাজের সাথে থাকবেন। থ্যাংক ইউ। প্রকৃতি আপু। দর্শককে প্রথমে আমারটা জানানোর আছে যে আমি আসলে মুসলিম। আমি টিভির পর্দায় বলে দিচ্ছি, আপনারা কমেন্ট করে জানতে চান, মেসেজ করে জানতে চান যে আমি হিন্দু না মুসলিম। তো আমি মুসলিম, সুন্নি। আমার মা হচ্ছে শিয়া, বাট আমি বাবারটা পেয়েছি, আমি সুন্নি। এক। দ্বিতীয়ত হচ্ছে সামনে অনেক নাটক নিয়ে আসছি আবার ঈদে। যেভাবেই ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফুল পরিবারের জন্য দোয়া করবেন, যাতে খুব আপনাদের সামনে আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। এবং আমার পক্ষ থেকে দুজনকে একটা অনুরোধ, দর্শকদের তো ধন্যবাদ, আপনারা দুজন সবসময় এরকমই থাকবেন, এরকম জলি মাইন্ডেড। দুজন আসলে এত সুন্দর, এত মিষ্টি, এত হাসি খুশি থাকবেন এবং সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দেবেন। একদম, ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। তো জয়া, তোমার সাথে সবার সাথে আড্ডা দিয়ে তো আমার খুব ভালো লাগলো। আমাদের দুর্দান্ত একটা রূপকথার রাতের এপিসোড গেল। দর্শক, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা ছিলেন, আপনারা থাকেন জন্যই আমরা এখানে বসে কথা বলি, এবং আপনাদের ভালোবাসায় আমরা সবসময় অভিভূত। তুমি যদি দর্শকদেরকে কিছু বলতে চাও। দর্শক, যাবার আগে বলতে চাই, পরবর্তী রূপকথার রাত আসবার আগে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। একদম, আজকের রূপকথার রাত এখানেই শেষ করছি। নিশ্চয়ই আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে আপনাদের দেখা হবে, আপনারা উপভোগ করবেন, এনটিভির সাথেই থাকবেন, এবং এই প্রত্যাশায় আজকের মতো আজকের রূপকথার রাত থেকে আমি মামুনুর রশিদ সাইন আউট করছি। আমি জয়া শাহ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।